আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা, এই ক্লাসটা তোমাদের জন্য ডেডিকেটেড। এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠন এই চ্যাপ্টারটা পড়ব। শুধুমাত্র যে এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা না, ক্লাস 9-10 বর্তমানে যারা সব পরবর্তীতে যারা উঠবা লাইক এসএসসি 28, 29, 30 মানে বই যতদিন চেঞ্জ না হয়েছে, এই ক্লাসটা এমন একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ার স্টুডেন্টরা এই ক্লাস থেকে হচ্ছে পদার্থের গঠন বা এই কেমিস্ট্রি চ্যাপ্টার 3 একদম বেসিক থেকে সব কিছু ক্লিয়ার করতে পারবে ইনশাল্লাহ। কারণ এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের ক্লাস। কোন কোর্সের ক্লাস ভাইয়া? বেসিক টু প্রো কোর্সের ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এসএসসি 26-27 ব্যাচের বেসিক টু প্রো কোর্সের ক্লাস। কোর্সের ক্লাস হচ্ছে আমরা এটা প্রথম চ্যাপ্টার হিসেবে ফ্রিতে পাবলিক করে দিব, সবাই দেখতে পারবা। শুধুমাত্র এই ক্লাসে যে আমরা র্যান্ডমলি পড়বো তা না, আমরা কি পড়বো দেখে, এই যে আমরা একদম সিমুলেশন সহ সব কিছু পড়বো। সিমুলেশন বুঝছো? লাইক দেখে সিমুলেশন সহ সব জিনিসপাতি পড়বো। তোমরা এখানে আমি তোমাদেরকে দেখাবো কেমনে হচ্ছে এটা কোনটা জানো, এটা হচ্ছে এই যে নিউক্লিয়াস আবিষ্কার করছিল রাদারফোর্ড। সো এইগুলো একদম সিমুলেশন সহ পড়বো। দেন হচ্ছে এই যে অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে হচ্ছে ওই যে বুর পরমাণু মডেলে দেখছো যে মৌলগুলা ইলেকট্রন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে গেলে কি করে, এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে গেলে মানে শোষিত হয় বা বিকৃত হয়, এই যে আলোক রশ্মি, সে সব হচ্ছে দেখবো একদম সিমুলেশন সহ দেখাবো। সো আমরা চ্যাপ্টারটা শুরু করি। আমার নাম হচ্ছে রেদওয়ান হোসেন, আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে, ঠিক আছে? সো এই 1-1.5 বছরে অনলাইনে প্রায় 5 লাখের মতো স্টুডেন্ট পড়িয়েছি। মোটামুটি অনলাইন অফলাইন মিলিয়ে 4-5 বছরের মতো অভিজ্ঞতা আছে। সো আশা করি তোমরা এই ক্লাস দেখলে ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা, লস হবে না, তোমার টাইমটা লস হবে না, এটা বলতে পারি। সো ফার্স্টে যেহেতু আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের গঠন, সো পদার্থ নিয়ে আলোচনা থাকবে। সো মনে রাখবা পদার্থ 2 ধরনের, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ, ঠিক আছে? ওকে, সো মৌলিক পদার্থ কি ভাইয়া? যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, অথবা এটাকে সংক্ষেপে মৌল বলা হয়, ঠিক আছে? মৌল বা মৌলিক পদার্থ। লাইক ভাই তোমাকে দেখাই, মনে করো তোমরা যেগুলো পড়ো আর কি, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, সোডিয়াম, আমি র্যান্ডমলি লিখতেছি আর কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে এইগুলা প্রত্যেকটা মৌল, মানে এইগুলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, ঠিক আছে? এগুলো কি ভাইয়া? মৌলিক পদার্থ। আচ্ছা, সো এরপরে আসো, এই যে মৌলিক পদার্থ যেটা আছে, এই মৌলিক পদার্থকে ভাইয়া সংক্ষেপে মৌল বলা হয়, এটা আমরা বলছিও। আচ্ছা, সো আমাদের এ পর্যন্ত 118টা মৌল আবিষ্কার করা হয়েছে। এ পর্যন্ত বিজ্ঞানীরা কয়টা মৌল আবিষ্কার করতে পারছে? 118টা। এটা হচ্ছে 2016 সালের খবর অনুযায়ী। এরপরে তো আর আপডেট কোনো কিছু আমরা জানি না, ঠিক আছে? সো 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, বইয়ে এটাই দেওয়া। এর মধ্যে 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। কি বলছি বাইরে লিখে এখানে, 118টা মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে 98টা মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। এবং বাকি যে 20টা মৌল, এই 20টা হচ্ছে কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা হয়, ঠিক আছে? 118টা মৌল আছে আমাদের, ঠিক আছে? এর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 20টা কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা হয়। এবং তোমরা জানলে অবাক হওয়া যে আমাদের শরীরে, এই যে আমাদের বডি, এই বডিতে টোটাল 26 ধরনের মৌল আছে। 26টি মৌল আছে বা 26 ধরনের মৌল আছে। কোথায়? আমাদের শরীরে। আমাদের শরীরে কতটি মৌল আছে ভাইয়া? আমাদের শরীরে টোটাল হচ্ছে 26 ধরনের মৌল আছে। এই যে এখানে লেখা আছে, আমাদের দেহে 26 ধরনের মৌল আছে। কত ধরনের? 26, 26, ঠিক আছে? তো এরপরে আসি আমরা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ বুঝলাম, যেটাকে বাংলায় সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা মৌলিক পদার্থ। তাইলে যৌগিক পদার্থ কি ভাইয়া? যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে বাংলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যে পদার্থকে বাংলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। লাইক এই যে মনে করো H2O, এটা হচ্ছে পানি। এই পানিটাকে যদি ভাঙো তাহলে তুমি 2টা পাবা হাইড্রোজেন এবং একটা পাবা অক্সিজেন, এরকম পাবা না? সো এই যে আমরা পাইলাম, দেখো হাইড্রোজেন পাইলাম 2টা, সাথে অক্সিজেন একটা পাইলাম। তো এই পানিকে ভাঙলে আমরা 2 বা 2-এর অধিক মৌল পাইতেছি। এই যে আমরা হাইড্রোজেন পাইলাম, অক্সিজেন পাইলাম, সো এখানে 2টা মৌল পাইতেছি, দ্যাট মিনস এটা যৌগিক পদার্থ। এই যে মিথেন, CH4, এটাকে যদি ভাঙো তাহলে এটাকে গাঠনিক স্ট্রাকচার কি এরকম না? 4 দিকে 4টা হাইড্রোজেন এইভাবে অ্যাড হয়। যাই হোক, এই মিথেনের মধ্যে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, সো এখানে 1-এর অধিক বা 2টা মৌল আছে।
2 বা ততোধিক মৌল থাকতে পারে। মনে করো আমি একটা মৌল লিখি H2SO4, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে দেখো হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, 3 ধরনের মৌল আছে। দ্যাট মিনস এগুলা যৌগিক পদার্থ। মনে করো আরেকটা লিখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে, 3 ধরনের মৌল আছে। এটাও কি? এটা হচ্ছে যৌগিক পদার্থ। যেটাকে বাংলে তুমি 2 বা 2 এর অধিক মৌল পাবা, যেই পদার্থকে বাংলে 2 এর অধিক মৌল পাবা তাকে হচ্ছে যৌগিক পদার্থ বলে। ঠিক আছে, এরপরে আসো পরমাণু। এরপরে আমরা কি পড়বো? পরমাণু। সো দেখো পরমাণুটা কি? পরমাণু হচ্ছে এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা এটাই পরমাণু। পরমাণু কি ভাইয়া? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? মৌলিক পদার্থের, দেখো মৌলিক পদার্থ যেটা আছে, এই মৌলিক পদার্থের আরও যে ক্ষুদ্রতম কণা আছে, এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে আমাদের পরমাণু। মৌলিক পদার্থ যেটাকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটি মৌলিক পদার্থ। এবং এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের পরমাণু। এবং এই পরমাণুর মধ্যে মৌলের গুণাগুণ থাকে। মনে রাখবা পরমাণুর মধ্যে কি থাকে? মৌলের গুণাগুণ থাকে। ঠিক আছে, পরমাণু। সো আমাদের পরমাণুতে কিন্তু অনেক স্পেশাল জিনিস আছে। এই পরমাণুতে 3টা কণিকা আছে। একটা হচ্ছে তোমার প্রোটন, দেন হচ্ছে আরেকটা আছে ইলেকট্রন, 3টা প্রধান কণিকা, এবং আরেকটা আছে নিউট্রন। তো এইগুলা নিয়ে হচ্ছে মনে করো আমাদের পরমাণু গঠিত। এই যে দেওয়া আছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পরমাণুতে এই 3টা কণিকা থাকে। ঠিক আছে, তো এই যে প্রোটনের সংখ্যা হচ্ছে পি। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে প্রোটনের ভর হচ্ছে প্রায় 1.67 ইন্টু 10⁻27 কেজি। এই যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এগুলো সামনে আরও ডিটেলসে জানবো, আমরা এখন জাস্ট দেখাই দিই। এবং নিউটন কি? নিউটনের ভর হচ্ছে 1.675। নিউটনের ভর কত ভাইয়া? নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, সো এই যে নিউটন এবং প্রোটনের ভর প্রায় সেম, বাট ইলেকট্রনের একটু ডিফারেন্স। এবং এটা মনে রাখবা যে একটা পরমাণুতে, লাইক আমি একটা পরমাণু আঁকি, মনে করো হচ্ছে এটা একটা পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস। সো এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা এইভাবে আঁকি। এই যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? এখানে প্রোটন নিউট্রন থাকে। ঠিক আছে, কি থাকে? প্রোটন নিউট্রন থাকে। এবং ইলেকট্রনটা থাকে বাইরা, ইলেকট্রন থাকে কক্ষপথে। এই যে এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, এখানে কি থাকে? ইলেকট্রন, মনে রাখবা। এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, প্রোটন মানে পজিটিভ, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ। ঠিক আছে, সামনে আরও বিস্তারিত জানবো, আপাতত এতটুকুই জানো। ওকে, সো এগুলো পরমাণু কোণকে তুমি সিমুলেশন দিয়ে বুঝতে পারবা। মনে করো আমরা হচ্ছে একটা যৌগ গঠন করব। ঠিক আছে, আমরা কি গঠন করবো? এটা যৌগ গঠন করব। লাইক আমি হচ্ছে এগুলো হচ্ছে একদম ইয়ে করে দিই। ঠিক আছে, ভ্যানিশ করে দিই। ওকে, এই যে মনে করো আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, তোমরা এগুলো কি জানছো? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1টা থাকে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। ঠিক আছে, এবং ইলেকট্রন সংখ্যা 1টা, হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। সো আমরা দেখো এই যে এটা প্রোটন যদি এখানে নেই, এই যে হাইড্রোজেন দেখাইতেছে, এবং হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর গঠন আর কি। হাইড্রোজেনে নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে এবং কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা কার গঠন? হাইড্রোজেনের গঠন। এই যে দেখো আমরা যদি এখানে আরেকটা নেই, কি বলে, আরেকটা যদি প্রোটন নেই, এটার নাম হয়ে গেছে হিলিয়াম। সো পারমাণবিক সংখ্যা যত বাড়বে তত হচ্ছে তার যৌগের মৌলের নামও তত আপডেট হবে। ঠিক আছে, লাইক 1 নাম্বার হচ্ছে হাইড্রোজেন, প্রোটন সংখ্যা 1 হইলে হাইড্রোজেন, 2 হইলে হিলিয়াম, 3 হইলে লিথিয়াম, পরে বেরিলিয়াম, বোরন। এরপরে দেখো একটা জিনিস, এই হিলিয়ামের মধ্যে 2টা নিউট্রন আছে। কতটা নিউট্রন? এই যে 2টা নিউট্রন আছে। এবং এটাতে যেহেতু প্রোটন 2টা আছে, ইলেকট্রনও 2টা থাকবে। ইলেকট্রনও কয়টা থাকবে? 2টা থাকবে। এবং আমরা এক্সট্রা ইলেকট্রন আনতে পারি, আনলে কি হবে? এটা আয়ন হিসেবে যুক্ত হবে। সো এইগুলো হচ্ছে জাস্ট তোমরা আরও পরবর্তীতে আরও ডিটেলসে বুঝবা। আর এগুলা দিয়ে যে ম্যাস নাম্বার, বর নাম্বারও কাউন্ট করা যায়। দেখো আমাদের এই হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে, এবং এটার টোটাল বর দেখাই দিচ্ছে 4। ঠিক আছে, সো আমরা জানি এই যে ম্যাস নাম্বার বা বর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি যোগ করো তাহলে তুমি বর সংখ্যা পাবা, প্রোটন এবং নিউট্রন যদি যোগ করো বর সংখ্যা পাবা। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, সো এইগুলো হচ্ছে তোমাদের একটা মৌল হচ্ছে এইভাবে থাকে। ঠিক আছে, এর মধ্যে এখানে থাকে কি ভাইয়া? প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এরপরে দেখো আমরা আরেকটা ইলেকট্রন দিলে দেখো এখানে বসাইতে পারবো না, ওই ইলেকট্রন এই কক্ষপথে জীবনে বসাইতে পারবো না, আরেকটা কক্ষপথে যেতেছে। কারণ হইতেছে এই যে
প্রথম কক্ষপথ আমাদের পরমাণুর প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, এর বেশি ইলেকট্রন জায়গা হয় না। এগুলো সামনে জানবা, আর একটু পরে এগুলো বিস্তারিত জানবা, ঠিক আছে? এই যে আমি একটা প্রোটন যদি বাড়াই, দেখ একটা প্রোটন এখানে বাড়াইলাম, এটা হয়ে গেছে লিথিয়াম, দেখছো এই যে লিথিয়াম, 3টা প্রোটন বা 3টা পারমাণবিক সংখ্যা হচ্ছে লিথিয়ামের। লিথিয়ামে আবার নিউট্রন সংখ্যা থাকে 4টা থাকলে তার মেস নাম্বার কত, বর সংখ্যা থাকে কত, 7টা, ঠিক আছে? এটা বুঝতে পারবো। এই যে লিথিয়াম অরবিট সহ দেখলে এইভাবে, ক্লাউড সহ দেখলে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? বুঝছি? ওকে, যাই হোক, এরপরে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, কার্বন এগুলো আছে। সো এই যে সিমুলেশনটা তোমাদের যে স্মার্ট পিডিএফ দিব আমরা, এটার যে পিডিএফ পাওয়া, এই পিডিএফটা এটা কিন্তু স্মার্ট পিডিএফ থাকবে। ওই পিডিএফে এখানে সিমুলেশন লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জাস্ট ক্লিক করলেই তোমার চলে আসবে। তারপর যদি আমি দেখাইতে চাই, এই যে এটা কই থেকে আসবে, এই যে ভাইয়া দেখাই, ঠিক আছে? এই যে এটা কতটুকু স্মার্ট পিডিএফ দেখে, এটা দেখে এই যে পরমাণু কণিকা না, এই যে এটা পিডিএফের মধ্যেই তুমি এটাতে ক্লিক করলে তোমার অটোমেটিক এটা চলে আসবে। এই যে তুমি এখান থেকে সিমুলেশন দিয়ে তুমি বুঝতে পারবা তোমার পিডিএফ থেকে মৌল গঠন করে, ঠিক আছে? ভাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, সো এরপরে আসি, এটা তো বুঝলাম। এরপরে দেখো আমরা এই যে পরমাণুর কণিকাগুলার সম্পর্কে একটু বিস্তারিত জানি। ফার্স্টে হচ্ছে আমাদের প্রোটন, কি ভাইয়া? ফার্স্টে হচ্ছে প্রোটন। পরমাণু 3টা যে কণিকা দেখছিলাম, প্রোটন, দেন হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। সো এই যে প্রোটন, প্রোটনের প্রতীক হচ্ছে পি, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই এবং নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এই প্রতীক কি? একটা মৌলকে, লাইক প্রোটন বানান কীরকম, এই যে প্রোটন, সো এই যে প্রোটন এরকম। সো এটা ইংরেজি নাম, এটার প্রথম অক্ষরকে, এটাকে প্রকাশ করতে এটা প্রথম অক্ষর যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে তার প্রতীক, ঠিক আছে? মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর কি হচ্ছে তার প্রথম বা 2 অক্ষর, যেটা হচ্ছে আমরা একটা মৌলকে প্রকাশ করার জন্য ইউজ করি, এটা হচ্ছে তার প্রতীক, ঠিক আছে? এবার আসো, প্রোটনের চার্জ হচ্ছে, ভাই মনে রাখো, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং এটার চার্জ হচ্ছে 1.60 × 10⁻19 কুলম। এগুলো কিন্তু কাজে আসে। প্রোটনের চার্জ কত? প্লাস 1.60 × 10⁻19 কুলম। এরপরে ইলেকট্রন, ইলেকট্রনের সেম চার্জ বাট নেগেটিভ, -1.60 × 10⁻19 কুলম। এটা কি ভাই? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এরপরে নিউট্রন, নিউট্রনের চার্জ 0, নিউট্রনের চার্জ নাই। এরপরে প্রকৃত ভর, প্রোটনের ভর হচ্ছে ভাইয়া 1.673 × 10⁻27 কেজি। অনেকে শুধু 1.67 লিখলেই হয়ে যায়। এবং ইলেকট্রনের ভর হচ্ছে ভাইয়া 9.11 × 10⁻31 কেজি। এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। এগুলো হচ্ছে প্রকৃত ভর, ঠিক আছে? অ্যাকচুয়াল ভর হচ্ছে এগুলো। এরপরে আপেক্ষিক আদান, আপেক্ষিক আদান মানে হচ্ছে একটা সাপেক্ষে আর একটার আদান। সো মনে করো আমি প্রোটনের সাপেক্ষে প্রত্যেকটার আদান একটু দেখি কীরকম। সো প্রোটনের সাপেক্ষে দেখো, প্রোটনের আদান কি? এই যে প্রোটনের সাপেক্ষে প্রোটনের আদান। সো প্রোটনের আদান হচ্ছে 1.60 × 10⁻19 কুলম। সো এই যে প্রোটনের সাপেক্ষে প্রোটনের আদান, দ্যাট মিনস প্রোটনের আদানকে প্রোটনের আদান দিয়ে ভাগ দেবে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে কি আসবে? 1 আসবে। সো এটার আপেক্ষিক আদান হচ্ছে +1, ঠিক আছে? এরপরে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আদান কি হবে? এটা মানে কি? এই যে প্রোটনের যে আদানটা আছে 1.60 × 10⁻19 কুলম, ওইটাকে তুমি ইলেকট্রনের যে আদান আছে ওইটা দ্বারা ভাগ দিবা। যেহেতু আমরা প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আদান বের করতেছি, এটা দিয়ে ভাগ দিলে -1 পাবা। এজন্য ইলেকট্রনের আপেক্ষিক আদান হচ্ছে -1, ঠিক আছে? ইলেকট্রনের আপেক্ষিক আদান কি? -1। আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভুল করছি, প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আদান, সো ইলেকট্রনের আদানটা উপরে হবে, ইলেকট্রনের আদান উপরে হবে এবং আমরা প্রোটন দিয়ে ভাগ দিব, ঠিক আছে? সেম জিনিসই। সো ইলেকট্রনের যারটা প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আদান না, সো যার আদান বের করবো তারটা উপরে হবে, ঠিক আছে? এরপরে সেমভাবে দেখো, এই প্রোটনের সাপেক্ষে নিউট্রনের আদান কি হবে? তো নিউটনের আদান বের করতেছি, নিউটনের আদান উপরে এবং প্রোটনের আদান যেটা এটা নিচে বসালাম 1.60 × 10⁻19 কুলম। সো দেখো, 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে 0ই আসে, এজন্য নিউটনের আপেক্ষিক আদান 0, ঠিক আছে ভাই? বুঝাইতে পারছি? তো সেমভাবে আপেক্ষিক ভর, তো আপেক্ষিক ভর আমরা প্রোটনের সাপেক্ষে সবগুলা ভরটা বের করবো। এক প্রোটনের সাপেক্ষে প্রোটনের ভর তো 1ই হবে, কারণ প্রোটনের যে ইয়েটা আছে, প্রোটনের ভরকে প্রোটনের ভর দিয়ে ভাগ দিব, ঠিক আছে? এরপরে প্রোটনের সাপেক্ষে নিউটনের ভরটা দেখি, ইলেকট্রনেরটা পরে দেখতেছি। প্রোটনের সাপেক্ষে নিউটনের ভর, নিউটনের ভর কিন্তু এই যে দেখো, তো নিউটনের ভর যেটা আছে 1.675 × 10⁻27 কেজি। যেহেতু আমরা প্রোটনের সাপেক্ষে নিউটনের ভর বের করতেছি, তো আমরা প্রোটন দিয়ে ভাগ দিব। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27। তো এটা যদি ভাগ দাও তুমি, হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেটার একটু ভাগ দাও, তুমি ভাগ দিয়ে দেখবা কি আসে, প্রায় সিমিলার। 1.673 × 10⁻27 যেই কথা,
দুইটা প্রায় একই কথা, ঠিক আছে। এই যে এটা আসতেছে প্রায় 0.9998, এটা কত আসতেছে 0.999 এরকম। সো এটাকে প্রায় 1 ধরা যায়, ঠিক আছে। এটা কি ধরা যায়, প্রায় 1, এটাকে প্রায় 1 ধরা যায়। এবং এটা মনে রাখবো প্রোটনের সাপেক্ষে নিউটনের আপেক্ষিক বল কত 1। এবং তুমি যদি ইলেকট্রনের বলটা হিসাব করো, লাইক প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের বল কত, দ্যাট মিনস ইলেকট্রনের বল যদি হচ্ছে আমি উপরে বসাই, ভালো করে বুঝি, ইলেকট্রনের বল কত 9.11 × 10⁻31, এটা যদি বসাই তাহলে কত আসে 9.11 × 10⁻31 ডিভাইডেড বাই 1.673 × 10⁻27। সো এটা কত আসছে, এটা আসছে দেখো 0.00 সামথিং এইভাবে আসছে, 57 মেবি। তো এই যে মানটা আসলো 54 এইভাবে আসছে 0.00। সো অনেকগুলা জিরোর পরে দেখো আমরা একটা ইয়ে পাইতেছি। সো এটা আপেক্ষিকভাবে জিরোই ধরা যায়, এটাকে কি ধরা যায়, জিরোই ধরা যায়। তো এজন্য এই যে আমরা এইভাবেই পেলাম, মনে রাখবা প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে 1.60 × 10⁻19 কুলম্ব এবং তার আপেক্ষিক চার্জ কত, তার আপেক্ষিক চার্জ হচ্ছে ভাইয়া আমাদের +1। প্রোটনের আপেক্ষিক চার্জ কত, +1। ইলেকট্রনের প্রকৃত আদান, ঠিক আছে, বা প্রকৃত চার্জ -1.60 × 10⁻19 কুলম্ব, তার আপেক্ষিক আদান -1। কেমনে আসছে ভাই, এগুলো দেখাইছি। এরপরে নিউটনের প্রকৃত আদানও 0, আপেক্ষিক আদানও 0। এরপরে দেখলাম হচ্ছে বল, প্রোটনের বল হচ্ছে 1.673 × 10⁻27 কেজি, এটা প্রকৃত বল এবং আপেক্ষিক বল হচ্ছে 1। নিউটনের প্রকৃত বল হচ্ছে 1.675 × 10⁻27 কেজি, এটা কিন্তু কেজি, এবং তার আপেক্ষিক বল হচ্ছে 1, প্রায় 1 মানে 1। এরপরে ইলেকট্রনের বল হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, এটা অনেক ক্ষুদ্র, অনেক ছোটো, ঠিক আছে। ওইটার সাপেক্ষে ইলেকট্রনের আপেক্ষিক বল আসছে 0 অনলি, কি আসতেছে 0। সো এইগুলো একটু মনে রাখবে, এমসিকিউতে কাজে আসে, ঠিক আছে। তো এরপরে আসো অণু কি বা অণু কি, অণু হচ্ছে আমরা পরমাণু দেখছিলাম হচ্ছে এই যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই পরমাণু। বাট এখন 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু, মনে রাখবো 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। কি বলছি, অণু কাকে বলে, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন, ভালো করে বুঝো, পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে, ঠিক আছে। তো 2 বা 2 এর অধিক পরমাণু, ওই যে আমাদের পানি বা বলো, এই যে পানি যেটা আছে, এই পানির মধ্যে এই যে হাইড্রোজেন অক্সিজেন আছে। তো এখানে দেখো হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া, তো 2 এর অধিক পরমাণু আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো এই 2 এর অধিক পরমাণু মিলাইয়া একটা মাত্র যৌগ গঠন হয়েছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তো এই যে এইটা হচ্ছে আমাদের অণু, ঠিক আছে, অণু, ঠিক আছে। এবং রাসায়নিক বন্ধন মানে কি, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে, ঠিক আছে, একটা বন্ধনের মাধ্যমে। হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস ডেল্টা, অক্সিজেনের চার্জ হচ্ছে 2 ডেল্টা মাইনাস, ঠিক আছে। এটা এখন না বুঝাই উচিত, এটা চ্যাপ্টার 5-এ বুঝবা, ঠিক আছে। জাস্ট একটা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়েছে। যে মিথেন আমরা দেখছিলাম কেমনে আবদ্ধ হয়, এই যে এইভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বন হাইড্রোজেন আবদ্ধ হয়। তো এখানে আমরা কার্বন এবং হাইড্রোজেন 2 বা 2 এর অধিক পরমাণু, এখানে কয়টা পরমাণু আছে, এখানে কিন্তু পরমাণু অনেকগুলো আছে। দেখো মৌল 2টা আছে, ভালো করে বুঝো, মৌল 2টা আছে, বাট পরমাণু হিসাব করতে গেলে এই হাইড্রোজেন একটা পরমাণু, এই আর একটা পরমাণু, এই আর একটা পরমাণু, এই আর একটা পরমাণু, এই আর একটা পরমাণু, টোটাল 5টা পরমাণু আছে, ঠিক আছে, বুঝছো। বাট এখানে মৌল কয়টা আছে, মৌল 2টা আছে, বুঝছো। সো এখানে দেখো এটাতে টোটাল পরমাণু কয়টা আছে, এই পানিতে 3টা পরমাণু আছে, হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, ঠিক আছে। বাট এটাতে কয়টা মৌল আছে, মৌল আছে শুধুমাত্র 2টা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা। এইভাবে জিনিসটা হিসাব করে, লাইক সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাতে টোটাল মৌল আছে 3টা, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। বাট পরমাণু কয়টা আছে, হাইড্রোজেন 2টা আছে, সালফার একটা আছে, অক্সিজেন আরও 4টা আছে, টোটাল মিলে কয়টা পরমাণু আছে, 2 আর 1 3 আর 4 7টা পরমাণু আছে, ঠিক আছে। তো এইভাবে এইগুলাতে অণুর মধ্যে পরমাণু হিসাব করা হয়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের অণু, কয়েকটা পরমাণু একসাথে মিলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যেটা গঠন করে, এটা হচ্ছে আমাদের অণু, ঠিক আছে। এরপরে আসো পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা অনেক বেশি ইম্পর্টেন্ট। পারমাণবিক সংখ্যা দ্বারাই তোমাদের সব কিছু ঠিকঠাক মতো শেখা লাগে, ঠিক আছে। সো এই যে পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা দ্বারাই বোঝা যায় যে কোনটা কোন মৌল, ঠিক আছে। সো এই পারমাণবিক সংখ্যা তোমাকে জানা লাগবে, মুখস্থ করা লাগবে। এই পারমাণবিক সংখ্যা হচ্ছে, দেখো এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। দেখো 1 নাম্বার পারমাণবিক সংখ্যা এটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। 2 নাম্বার পারমাণবিক সংখ্যা, এই 2 নাম্বার পারমাণবিক 2 হচ্ছে হিলিয়াম, ওকে।
একটা জিনিস মনে রাখবা, পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। কি বলছি? মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, ঠিক আছে? সো এই যে হাইড্রোজেনের একটা প্রোটন আছে, ওই একই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। হিলিয়ামের দুইটা প্রোটন আছে, হিলিয়ামের এই দুই হচ্ছে তার প্রোটন সংখ্যা। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, দেখবেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সো তোমাকে 11 বলেই বুঝে ফেলতে হবে এটা সোডিয়াম, ঠিক আছে? কোনো মৌলের প্রোটন সংখ্যা 11, এটা কি সোডিয়াম। কোনো মৌলের প্রোটন সংখ্যা 17, এটা কি ক্লোরিন। এজন্য তোমাকে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলা মাস্ট মুখস্থ থাকা লাগবেই, ঠিক আছে? 3 নম্বরে কি ভাই? 3 নম্বর হচ্ছে, দেখো আমি এগুলো লিখি, তোমরাও লিখো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ঠিক আছে? 4 হচ্ছে বেরিলিয়াম, 5 হচ্ছে বুরন। আমি জাস্ট সংকেত লিখতেছি। এই যে এইগুলা হচ্ছে সিম্বল, সংকেত। এগুলা সংকেত কেমনে আসছে? মনে করো এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে ইংরেজি নাম, ঠিক আছে? হাইড্রোজেনের ইংরেজি নাম। সো এটার ইংরেজি নামের প্রথম অক্ষর আমরা ইউজ করতেছি, বা প্রথম অক্ষর বা প্রথম দুইটা অক্ষর এই মৌলকে প্রকাশ করার জন্য। লাইক এই এইচ দ্বারা আমরা বুঝি এটা হাইড্রোজেন। সো এটা প্রকাশ করার জন্য যে আমরা এটা সিম্বল ইউজ করতেছি, এটা হচ্ছে তার কি ভাইয়া? তার হচ্ছে প্রতীক। এটা তার হচ্ছে প্রতীক। এবং এই কয়েকটা লাইক এই যে মনে করো পানি গঠিত হয়েছে, এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রতীক ইউজ করে হচ্ছে আমরা একটা সংকেত দিছি, যে এখানে হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন একটা আছে পানিতে। সো এটাকে বলা হয় সংকেত, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? ওকে, সো প্রতীক কোনটা আমরা বুঝলাম, প্রতীক এবং সংকেত কোনটা এটাও বুঝছি। লাইক মনে করো ক্লোরিন গ্যাস, সো ক্লোরিন গ্যাসে Cl2 আছে। তো এই যে ক্লোরিনের প্রতীক হচ্ছে, দেখো ক্লোরিনের প্রতীক কি? যে Cl। সো এই ক্লোরিনের গ্যাসের সংকেত হচ্ছে Cl2। এটা কি? ক্লোরিন যৌগ। এখানে দুইটা ক্লোরিন আছে, এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে প্রতীক। এটাকে বলা হয় প্রতীক এবং এটাকে বলা হয় সংকেত, ঠিক আছে? আরেকটা লিখি, মনে করো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম একটা আছে, ম্যাঙ্গানিজ একটা আছে, অক্সিজেন 4টা আছে। এই পুরোটাই হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। এটা কি? পুরোটাই হচ্ছে সংকেত। এবং এই শুধুমাত্র যেটা কি ভাইয়া? হচ্ছে অক্সিজেনের প্রতীক। কি? হচ্ছে অক্সিজেনের প্রতীক। অক্সিজেনের প্রতীক হচ্ছে শুধুমাত্র যে ইংরেজি নাম থেকে প্রতীক নেওয়া হয় তা না, ল্যাটিন নাম থেকে প্রতীক নেওয়া হয়। লাইক সোডিয়াম, এটা দেখো সোডিয়ামের ইংরেজি কি? SODIM, সোডিয়াম, এইভাবে। বাট এটা Na কেমনে আসলো? Na আসছে এটা ল্যাটিন নাম থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম কি ভাইয়া? নেট্রিয়াম। এই নেট্রিয়াম থেকে এই যে নেট্রিয়াম আছে না, এই নেট্রিয়ামের প্রথম দুইটা অক্ষর এই Na, এটাই আসছে সোডিয়ামের প্রতীক। সেমভাবে আরও পাবা ক্যালসিয়াম বা পটাশিয়াম আসছে কি থেকে জানো? পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে। পটাশিয়ামের সংকেত দেখবা কে, এটা আসছে ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে। এই ক্যালিয়ামের প্রথম অক্ষর কে, এটা ইউজ করা হয়েছে পটাশিয়ামে, ঠিক আছে? সেমভাবে তোমরা আরও পাবা স্টিনের প্রতীক হচ্ছে SN, এটা আসছে স্টেনাম থেকে। সো এগুলা ল্যাটিন নাম থেকেও প্রতীক আসে, ইংরেজি নাম থেকেও আসে, ঠিক আছে? এবং সংকেত কি প্রতীক কি এটা আমরা বুঝছি। সংকেত হচ্ছে কয়েকটা মানে একটা অণুকে যেইভাবে প্রকাশ করে, অণুকে প্রকাশ করা হচ্ছে সংকেত, আর পরমাণুকে প্রকাশ করা হচ্ছে প্রতীক, ঠিক আছে? আচ্ছা, 5 হচ্ছে বুরন, 6 হচ্ছে কার্বন, 7 হচ্ছে নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন। লিখে থাকো এগুলার নাম তো জানো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এই যে ভাই হচ্ছে এখান থেকে তোমাকে দেখাই, এগুলো এখানেও আছে, পিরিয়ডিক টেবল এখানে আছে। এই যে দেখো হাইড্রোজেন, এই যে 1 পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন, হিলিয়াম, এটা পারমাণবিক সংখ্যা 2, এই যে এখানে 2 লেখা আছে, এই যে এখানে 2 লেখা আছে, এই যে ওই যে 2, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, পরে লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে 30টা মৌল আছে, এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা তোমার ঠাডা মুখস্থ করা লাগবে। যে এই যে এখানে দেওয়া আছে, যদি এটা ঠিকঠাক মতো দেখা যাইতেছে না, এখানে দেওয়া আছে, বুঝছো? এই যে দেওয়া আছে, দেখছো? 1 থেকে 30 পর্যন্ত মৌল, 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর, কি দেওয়া আছে? মৌলের ভর, প্রতীক, পারমাণবিক সংখ্যা ঠাডা মুখস্থ করা লাগবে, ঠিক আছে? নাইলে কিন্তু একদম খুলি বরাবর বসাবো, খুলি বরাবর গুলি মারবো, ঠিক আছে? তো একদম মৌলের 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটার মৌলের ভর, ঠিক আছে? প্রতীক, পারমাণবিক সংখ্যা, এই 3টা জিনিস
তিনটা জিনিস ঠাডা মুখস্থ লাগবে, ঠিক আছে? একদম এগুলো শিখা লাগবে না, এগুলো হবে না। আমি দরকার এখানে লিখে দিতেছি, তোমরা অনেকে নাও জানতে পারো এগুলো, কোথাও খুঁজবা, এটাও তো ঝামেলা, আমি লিখে দিতেছি। সো এইদিকে আমি লিখতেছি যে এটা সুন্দর করে লিখলেও পারতাম, একটু সুন্দর করে লিখে ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে? সো আমি নাম লিখবো না, নাম তোমরা ওইখান থেকে দেখে নিও। এটা পারমাণবিক সংখ্যা, এটা প্রতীক, এটা বড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কি পারমাণবিক সংখ্যা লিখবো এখানে, পারমাণবিক সংখ্যা। এখানে লিখবো প্রতীক, এখানে লিখবো বড় সংখ্যা, ঠিক আছে? বড় সংখ্যা। ওকে, গেল। এবারে আসো, পারমাণবিক সংখ্যা 1 হইলে এটা হচ্ছে হাইড্রোজেন। নাম তোমরা দেখে নিও, আমি শুধু প্রতীক লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোজেন, এটার বড় সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা 2 হইলে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের বড় সংখ্যা 4। পারমাণবিক সংখ্যা 3 হইলে এটার নাম হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের বড় সংখ্যা 7। পারমাণবিক সংখ্যা 4 হইলে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা এখানে 10টা লিখে ট্রাই করি। আমি সিরিয়ালে লিখি, পরে বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, 10টা লিখলাম। এই যে বুরন হচ্ছে 5, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এটা হচ্ছে ফ্লুরিন, F লিখছি। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9 এবং নিয়নের পারমাণবিক সংখ্যা 10। তো এই পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা মনে রাখবা। তো ফ্লুরিনের প্রোটন সংখ্যা কত? ফ্লুরিনের প্রোটন সংখ্যা 9 যদি এটা হিসাব করতে চাও। নিয়নের প্রোটন সংখ্যা কত? নিয়নের প্রোটন সংখ্যা 10, ঠিক আছে? এবং বর সংখ্যা, বেরিলিয়ামের বর হচ্ছে কত? বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমার বইয়ের 62 নাম্বার পেজটা বের করবা। 62, তোমার বইয়ের 62 নাম্বার পেজটা বের করো, ওইখানে সব দেওয়া আছে, ঠিক আছে? ওইখান থেকেই মুখস্থ করলে হয়ে যাবে, আমার লিখে দেওয়া লাগবে না, ওইখান থেকেই মুখস্থ করো, ঠিক আছে? বেরিলিয়ামের 9, বুরনের 11। বেরিলিয়ামের বর 9, বুরনের হচ্ছে 11। কার্বনের কত ভাইয়া? কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16, ফ্লুরিনের হচ্ছে কত? 19 এবং নিয়নের হচ্ছে 20 আই থিঙ্ক, ঠিক আছে? নিয়নের বর কত? নিয়নের বর 20, ফ্লুরিনের 19। তো আই থিঙ্ক ভাই ঠিকঠাক লিখছি। সো এইভাবে বাকিটুকু বই থেকে দেখে নিবা, এইভাবে একটা বানাবা, ঠিক আছে? এইভাবে খাতার মধ্যে গড় গড় করে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মূলের পারমাণবিক সংখ্যা। এরপরে আমি তো প্রতীক লিখছি, তোমরা নামও লিখো, এটা যে হাইড্রোজেন, বাংলায় লিখো এটা হাইড্রোজেন, ঠিক আছে? নাম লিখো, পারমাণবিক সংখ্যা, নাম, প্রতীক এবং বর্ণ সংখ্যা 3টা যেন থাকে, এবং ওইটা ঠাড়া মুখস্থ করা লাগবে থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? ওকে, তো এরপরে এটা গেল। এরপরে হচ্ছে আমরা দেখব বর সংখ্যা কি। মনে রাখো, এই যে বর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকেই বর সংখ্যা বলে। ভালো করে বুঝো, বর সংখ্যা কি? বর সংখ্যা হচ্ছে একটা মৌলের মধ্যে যতটা প্রোটন আছে এবং যতটা নিউট্রন আছে তার যোগফলই হচ্ছে আমাদের বর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে? বর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়েছে। বর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে? এবং বর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। বর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। লাইক একটা মৌল মনে করো X দেওয়া আছে, কথার কথা, এই মৌলর এইখানে থাকে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এখানে কি থাকে? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এবং এই জায়গাটায় থাকে হচ্ছে বর সংখ্যা। এই জায়গায় যেটা থাকে এইভাবে যদি দেওয়া থাকে কোনোটায়, এই জায়গায় দেওয়া থাকে বর সংখ্যা, ঠিক আছে? বর সংখ্যা, এটাকে আমি এ দেই, প্রোটন সংখ্যাকে পি দ্বারা লিখি, এবং এখানে থাকে তার চার্জ, এখানে ঠিক কি থাকে? চার্জ, এটা মনে রাখো। সো এই যে মৌলটা দেওয়া আছে, এই মৌলটা নাইট্রোজেন, দেখো এটার অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা 7 এবং এটার বর সংখ্যা এই জায়গায় যেটা দেওয়া আছে, দেখো এই কর্নারে, এটাকে বলা হয় বর সংখ্যা। বর সংখ্যা 14, এটা হচ্ছে মেস নাম্বার, ঠিক আছে? এই বর সংখ্যা দেওয়া থাকলে তুমি হচ্ছে নিউট্রন সংখ্যা বের করতে পারবা। লাইক মনে করো, আমি তোমাকে দেখাই, এখানে অনেকটা দেওয়া আছে। এই যে বলছে লিথিয়াম এবং সোডিয়ামের বর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা আমরা বের করবো। তো ফার্স্টে দেখো এই যে লিথিয়াম, ভালো করে বুঝো, এই যে লিথিয়াম আছে, এই যে লিথিয়াম আছে, বর সংখ্যা, প্রোটন সংখ্যা, আচ্ছা বর সংখ্যা তো ঠিক আছে, প্রোটন সংখ্যা সাথে এখানে নিউট্রন সংখ্যা অ্যাড করো। নিউট্রন, তোমার পরীক্ষায় বেশিরভাগ বর সংখ্যা দেওয়া থাকে না, পরীক্ষায় বের করতে বলে নিউটন সংখ্যা, অথবা নিউটন সংখ্যা দেওয়া থাকে বলে বর সংখ্যা কত, ঠিক আছে? এই যে ফার্স্টে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তুমি তো 1 থেকে 30 পর্যন্ত মূলের পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা, প্রতীক সব মুখস্থ করবা। লিথিয়াম কত?
হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, দ্যাট মিনস লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, দ্যাট মিনস লিথিয়ামের প্রোটন সংখ্যাও 3। পারমাণবিক সংখ্যাই তার প্রোটন সংখ্যা, মনে রাখবা। তাহলে লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3। এরপরে প্রোটন সংখ্যার পরে লিখবা ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যার পরে কি লিখবা? ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যার পরে লিখবা ইলেকট্রন সংখ্যা। সো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে? মনে রাখবা, একটা মৌলে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে। একটা মৌলে প্রোটন সংখ্যা যতটা থাকবে ইলেকট্রন সংখ্যা ততটা থাকবে। তাহলে লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, তাহলে ইলেকট্রন সংখ্যাও 3 হবে। ভাই কি বুঝাইতে পারছি? বুঝছি। সেমভাবে বর সংখ্যা কিন্তু তোমার মুখস্থ, নিউটন সংখ্যা তুমি বের করতে পারবা, বর সংখ্যা মুখস্থ। লিথিয়ামের বর সংখ্যা কত? 7। এই যে ভাইয়া এখানে লিখে দিছে লিথিয়ামের বর সংখ্যা কত? এই যে 7। লিথিয়ামের বর সংখ্যা, এই যে বর সংখ্যা 7, ঠিক আছে? তো বর সংখ্যা মুখস্থ থাকা লাগবে। সো এই যে বর সংখ্যা 7, তাইলে বাকি রইল লিথিয়ামের নিউটন সংখ্যা। এই নিউটন সংখ্যা মুখস্থ করা লাগে না, কারণ নিউটন সংখ্যা কি করা যায়? বের করা যায়, ঠিক আছে? নিউটন সংখ্যা কি করা যায় ভাইয়া? বের করা যায়। তো এই নিউটন সংখ্যা তুমি কেমনে বের করবা? ভালো করে বুঝো। আমরা দেখছিলাম বর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। দেখো আমরা এটা দেখছিলাম, বর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, ভালো করে দেখো, এখান থেকে দেখো, আমরা যদি নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে নিউটন সংখ্যা তুমি কেমনে পাবা? এই যে বর সংখ্যা থেকে প্রোটন এদিকে মাইনাস হয়ে আসবে। একটা জিনিস, বর সংখ্যা বাই প্রোটন আর নিউটন যোগ করলে তাহলে নিউটন কেমনে পাবো? বর থেকে প্রোটন যদি বিয়োগ দিয়ে দিই তাহলে নিউটন সংখ্যা পেয়ে যাবো। তাহলে নিউটন সংখ্যা কেমনে পাবো? বর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ দিই, বর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমরা নিউটন সংখ্যা পাবো। ঠিক আছে? তাহলে এই লিথিয়ামের নিউটন সংখ্যা কত হবে? লিথিয়ামের নিউট্রন সংখ্যা কত হবে ভাইয়া? লিথিয়ামের নিউটন সংখ্যা হবে, দেখো এটার বর সংখ্যা পাইছি 7, ঠিক আছে? নিউটন সংখ্যা বের করার সূত্র কি? বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে? তো লিথিয়ামের বর সংখ্যা পাইছি কত? 7। ওইটা থেকে প্রোটন সংখ্যা কত? লিথিয়ামের 3। প্রোটন সংখ্যা কত? 3। এটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 4 বের হয়ে গেল। লিথিয়ামের নিউটন কত? লিথিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 4। আশা করি জিনিসটা বুঝতে পারছো। সেমভাবে আমরা হচ্ছে এটা করি। আর কি বলছে? সোডিয়ামেরটা কাউন্ট করব। তো সোডিয়ামের প্রোটন সংখ্যা এগুলো কোনটা কত ভাই একটু আমরা দেখা ট্রাই করি। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে দেখি। দেখো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ফার্স্টে। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা যত। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, দ্যাট মিন্স তার প্রোটন সংখ্যা 11। ঠিক আছে? এরপরে এটার ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত ভাইয়াকে বলো? আমরা বলছি একটা মৌলের প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা তত। প্রোটন সংখ্যা যেটা থাকে ইলেকট্রন সংখ্যা ততটা থাকে। তাহলে প্রোটন সংখ্যা মানে পি, এটাও বুঝিও, পিও লিখতে পারো। আচ্ছা, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, কারণ প্রোটন আর ইলেকট্রন সমান। এরপরে বর সংখ্যা, এটাও কিন্তু মুখস্থ। সোডিয়ামের বর সংখ্যা কত? বর সংখ্যা হচ্ছে মুখস্থ, কারণ প্রোটন আর বর মুখস্থ করা লাগে। পারমাণবিক সংখ্যার বর সংখ্যা মুখস্থ করা লাগে না অবশ্যই। তাহলে সোডিয়ামের বর সংখ্যা হচ্ছে 23। তোমরা হচ্ছে 62 নাম্বার পেজে দেখো, বইয়ের মধ্যে আছে। আমি এটা লিখে দিই না, আমি 10টা লিখে দিচ্ছি, বাকিটা বই থেকে কালেক্ট করিও। ঠিক আছে? তো বর সংখ্যা কত ভাইয়া? 23। ঠিক আছে? এরপরে আসলো নিউটন সংখ্যা। সো নিউটন সংখ্যা কেমনে বের করে? আমরা দেখছিলাম নিউটন সংখ্যা বের করে ওই মৌলের বর সংখ্যা থেকে যদি তার প্রোটন সংখ্যা বিয়োগ দিয়ে দেয়, তাইলে হচ্ছে তার কি চলে আসে? তাইলে তার নিউটন সংখ্যা চলে আসে। এই যে আমাদের সোডিয়ামের নিউটন সংখ্যা 12। ঠিক আছে? তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে তুমি পটাশিয়াম, আমি একটু বড় বড় দিতেছি, ছোটো দুইটা করে দিয়েছি, বড়গুলো তোমরা হিসাব করে। ক্যালসিয়াম, এগুলো তো মুখস্থ রাখবা। ম্যাঙ্গানিজ, আয়রন, ঠিক আছে? এরপরে হচ্ছে অক্সিজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন। ঠিক আছে? এইগুলার হচ্ছে বের করে আনবা। ঠিক আছে? এগুলার হচ্ছে ওই যে এটার মতো, এগুলা হোমওয়ার্ক। এগুলার প্রোটন সংখ্যা, বর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা সব বের করবা। আমি আর একটা দেখি, যে ক্লোরিনটা আমি একটু করাই দিই। ক্লোরিনটা একটু স্পেশাল আছে। এই ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ফার্স্টে কি হবে? প্রোটন সংখ্যা। সো ক্লোরিনের প্রোটন হবে তার পারমাণবিক সংখ্যা যত তত। তাহলে ক্লোরিনের প্রোটন সংখ্যা হবে কত ভাইয়া? ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17। তার পারমাণবিক সংখ্যা যত ততটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। এরপরে আসবে বর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। প্রোটনের পরে কি? ইলেকট্রন সংখ্যা। তো আমরা পড়ছি একটা মৌলের প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যার সমান। একটা মৌলের প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? তো এইটার প্রোটন সংখ্যা 17, তাহলে তার ইলেকট্রনও 17 হবে। এরপরে বর সংখ্যা, এই যে
ক্লোরিনের ভর সংখ্যা কিন্তু একটু ডিফারেন্ট। ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5, এটা তোমরা মুখস্থ করলে পাবা। ক্লোরিনের ভর সংখ্যা কত? 35.5। তাইলে এর নিউটন সংখ্যা কেমনে বের করবা? সেম সূত্র। নিউটন সংখ্যা কেমনে হবে? নিউটন সংখ্যা হবে তার ভর সংখ্যা মাইনাস, দেখো সেম ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিবা। সো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দাও। সো এটা দিলে কত আসে দেখো, ভর সংখ্যা 35.5, এটা থেকে তুমি প্রোটন সংখ্যা হচ্ছে 17, এটা বিয়োগ দাও, তোমার এখানে আসলো 18.5। সো এটা হচ্ছে আমাদের এই যে ক্লোরিনের হিসাব নিকাশ। সো এইভাবে আশা করি এখন আর কোনোটারই প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা বের করতে তোমাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তোমরা পারবা, এই ভরসা রাখতে পারি তোমাদের কাছে ভাইয়া ইনশাল্লাহ। এরপরে আসো এই যে এই মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা হিসাব করতে বলছে। এখানে দেখো এটা অলরেডি করে ফেলছে, এখানে দেওয়া আছে 11 সোডিয়াম 13। আমরা আরেকটা দিই, মনে করো সেমভাবে অন্যটা দেওয়া আছে, কোনটা দিতে পারে? আমি ফসফরাস ধরলাম যে এখানে দেওয়া আছে 15 আর এখানে 31 দেওয়া আছে, এইভাবে মনে করো দেওয়া আছে। সো এটা দেখে আমরা দেখেই বুঝতেছি এই মৌলের কি বের করতে বলছে? ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, এরপরে বসে নিউটন সংখ্যা বের করতে, ঠিক আছে? সো আমরা এখানে এইভাবে দিলে তো আরও ইজি। এটার এই জায়গায় যেটা থাকে এটাই প্রোটন সংখ্যা, তাহলে এটার প্রোটন সংখ্যা কত? এটার প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, বা এই যে এই কোণারে যেটা আছে এইটা, তাহলে প্রোটন সংখ্যা হবে 15। এরপরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করতে বলে নাই, তারপরও বের করি। ইলেকট্রন সংখ্যা কী হবে? তার প্রোটন সংখ্যা যতটা ততটাই। এখানে যেহেতু কোনো আয়ন নাই, দেখো আয়ন থাকলে ইলেকট্রন সংখ্যা ডিফারেন্স আসতো, সামনে আসবে। ইলেকট্রন সংখ্যা হইতো তার প্রোটন সংখ্যা যত তত। এরপরে ভর সংখ্যা, ভর সংখ্যা তো দেওয়াই আছে ভাইয়া। ভর সংখ্যা কত দেওয়া আছে? এই যে এটার ক্ষেত্রে সোডিয়ামের তো 23 এমনিতে জেনে, এই ফসফরাসের 31 দেওয়া আছে, ভর সংখ্যা হচ্ছে 31। এরপরে নিউট্রন সংখ্যা, দেখো নিউটন সংখ্যা কেমনে বের করতাম? এই যে ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বিয়োগ দিতাম, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিতাম। সো এটা বিয়োগ দিলেই যেটা আসতো এটা নিউটন, এই যে নিউটন সংখ্যা 16। এটা শেষ হয়ে গেছে। তো এগুলো পারবো না? অবশ্যই পারবো। এরপরে আরেকটু দেখি অ্যাডভান্স। সোডিয়াম প্লাস আয়নের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হিসাব করো। এই যে সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম কি 11 না? এটার পারমাণবিক সংখ্যা। তাহলে সোডিয়ামের, ভালো করে বুঝো, পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটন সংখ্যাও, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, দ্যাট মিনস তার প্রোটন সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা 11, দ্যাট মিনস তার প্রোটন সংখ্যা 11, ঠিক আছে? এরপরে আসো ইলেকট্রন, আমাকে ইলেকট্রন বের করতে হচ্ছে, এই তো কাজ করে ফেলছে একটা। এই ইলেকট্রন সংখ্যা তুমি কেমনে বের করবা? মনে রাখবা এখানে পজিটিভ চার্জ আছে। এইভাবে একটা মৌলের যখন থাকে, এখানে প্রোটন থাকে, এখানে ভর সংখ্যা থাকে, এবং এই জায়গায় থাকে চার্জ। ভাইয়া বলে দিয়েছিলাম এই জায়গায় কি থাকে? চার্জ। সো তার ইলেকট্রন সংখ্যা বের করার সময় তোমাকে অবশ্যই চার্জটা বিয়োগ অথবা যোগ করা লাগবে। কেমনে? এই পজিটিভ চার্জ মানে হচ্ছে একটা মৌলের এখানে পজিটিভ চার্জ কখন আসবে জানো? সে যখন ইলেকট্রন ত্যাগ করবে। তো একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা পজিটিভ চার্জ আসবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে 2+ এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? সো এখানে যেহেতু দেখো সোডিয়াম প্লাস আয়ন দেওয়া আছে, প্লাস মানে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। যদি ত্যাগ করে, তার 11টা ইলেকট্রন ছিল, সে একটা ত্যাগ করে ফেলছে, তাহলে এখন ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে না? অবশ্যই। তো এইভাবে মনে রাখবা, যদি এখানে প্লাস কোনোটা থাকে তাহলে বুঝবা এই প্লাস মানে বুঝিয়ে দিচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলে বিয়োগ দিবা। তার প্রোটন সংখ্যা, এমনিতেই ইলেকট্রন 11 থাকার কথা, কারণ তার প্রোটন 11, বাট সেইখানে একটা ত্যাগ করে ফেলছে। প্লাস মানে কি? একটা ত্যাগ করে ফেলছে, যেহেতু ত্যাগ করে ফেলছে তাহলে একটা বিয়োগ দিয়ে দাও, তাহলে তার ইলেকট্রন সংখ্যা এখন 10টা হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া? বুঝিয়ে দিতে পারছি, ঠিক আছে? তো সেমভাবে আরও দেখো, এই যে আয়রন, এইটার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলছে। এই যে আয়রন, এইখানে 26 দেওয়া আছে, তারপরে সেখান থেকে বুঝতেছি যে এটার প্রোটন সংখ্যা কত? এইটার প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 26। এটার প্রোটন সংখ্যা কত ভাই? এটার প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 26, ঠিক আছে? এটা বুঝতে আমাদের অসুবিধা নেই, এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 26। তো এরপরে ইলেকট্রন সংখ্যা হিসাব করবো কেমনে? এই যে তুমি ভর সংখ্যা, নিউটন সংখ্যা, আমি সব হিসাব করি। এখানে প্রোটন আর ইলেকট্রন বের করতে বসে, আমি সব হিসাব করব। তো ইলেকট্রন সংখ্যা কেমনে হিসাব করবো? দেখো ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম যে ফার্স্টেই তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা থাকে, এটা যদি স্বাভাবিকভাবে থাকে তখন। বাট এখানে দেখতেছি তার চার্জ আছে, দ্যাট মিনস সেই ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করছে। তো এখানে দেখতেছি 3+ আয়ন আছে, তো 3+ মানে কি? 3টা ত্যাগ করছে, বা এইভাবে বুঝি এখানে প্লাস থাকলে এটা ডিরেক্ট বিয়োগ দিয়ে দিবা, প্লাস থাকলে বিয়োগ দিয়ে দিবা এখানে, আর মাইনাস থাকলে ওটা যোগ দিয়ে দিবা। তো এমনিতেই বোঝা যায় +3 মানে কি? সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করা মানে কি? তার থেকে এই 3টা চলে গেছে, তার মানে বর্তমানে তার কাছে ইলেকট্রন আছে 23টা। বর্তমানে তার কাছে কতটা ইলেকট্রন আছে? 23টা। এই যে এটা হিসাব করতেছে, এই যে 26 Fe3+,
ঠিক আছে, এইটার ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা এইটা 23টা। সেমভাবে তুমি যদি এখন বল সংখ্যা বের করতে চাও, বল সংখ্যা তো ডিরেক্ট দেওয়াই আছে, এটার বল সংখ্যা কত? এই যে 56 দেওয়া আছে, এটা বল সংখ্যা। নিউটন সংখ্যা যদি বের করতে চাও, দেখো চার্জের জন্য নিউটন সংখ্যার কোনো চেঞ্জ আসে না, চার্জের জন্য শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার চেঞ্জ হয়, নিউটন সংখ্যা কিন্তু সেম থাকে। তো নিউটন সংখ্যা কেমনে বের করবা? তার বল সংখ্যা থেকে প্রোটন বিয়োগ দিয়ে দিবা, বল সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিবা, দেন এই তাইলে হচ্ছে এখানে তোমার নিউটন সংখ্যা চলে আসবে। ঠিক আছে, নিউটন সংখ্যা চলে আসছে 30। ঠিক আছে, এটাকে আমরা বুঝতে পারছি। এই যে শুধুমাত্র ইলেকট্রনের চেঞ্জ হয়, মনে রাখবা। ওকে, সো এরপরে দেখো যদি হচ্ছে আমাদের এইভাবে দেয়, লাইক একটা কোয়েশ্চেন দিল মনে করো অক্সিজেন, ঠিক আছে, এখানে দিছে 2-, ঠিক আছে, এবং এইটার আমাকে বলছে জাস্ট এইভাবে যদি দেয়, মনে করো জাস্ট এইভাবেই যদি দেয়, এবং এটা থেকে যদি বলে হচ্ছে এটার আমার কি কি বের করতে হবে? ইলেকট্রন বের করতে হবে। মনে করো এটা যদি দেয়, সেখান থেকে যদি বলে ইলেকট্রন, দেন হচ্ছে প্রোটন, ভর, নিউটন, এগুলো যদি বের করতে বলে তুমি কেমনে বের করবা? সো দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ভর সংখ্যা এগুলো তো বের করতে পারবা, মেইন খেলা হচ্ছে ইলেকট্রন নিয়ে। সো ফার্স্টে আমরা প্রোটনটা দেখি, প্রোটন কি? তার পারমাণবিক সংখ্যা ততটাই তার প্রোটন, তাহলে এটার প্রোটন সংখ্যা কি হবে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রোটন হবে 8টা। এরপরে ভর, আচ্ছা প্রোটনের পরে আমরা ইলেকট্রন দেখি না সবসময়, তাহলে এটার ইলেকট্রন কত হবে? ভালো করে বুঝি, এটার ইলেকট্রন কত হবে? এইটার ইলেকট্রন কত হবে? দেখো মাইনাস বললে আমি কি বলছি, যদি মাইনাস বলে, এই মাইনাস মানে কি? দেখো অক্সিজেন 2-, অক্সিজেন 2- কখন হয়? অক্সিজেন 2- তখন হয় যখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, যখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন তার মধ্যে ঋণাত্মক আয়ন আসে। সো অক্সিজেন 2- কি? সে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। বলো অক্সিজেন 2- কি? সে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে অক্সিজেন যখন ছিল স্বাভাবিক অবস্থায়, দেখো এইভাবে যখন ছিল অক্সিজেন স্বাভাবিক অবস্থায়, তখন তার ইলেকট্রন ছিল 8টা, যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। তাহলে এখানে যেহেতু 2- আসছে, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন নতুন অ্যাড হয়েছে, তাহলে এখন ইলেকট্রন হবে 8 + 2 ইজিক্যাল টু কত আসলো? 10। সো এটা হচ্ছে আমাদের আনসার। এখন ইলেকট্রন কত হয়েছে? 10। বুঝছি? ওকে, বলো বুঝাইতে পারছি যে 2- আছে না? সো মাইনাস থাকলে যোগ হয়, আর এইগুলাতে দেখছিলাম আমরা বিয়োগ দিয়েছিলাম। প্লাস মানে কি? ত্যাগ করছে, আর মাইনাস মানে কি? গ্রহণ করছে। আর পরে হচ্ছে নিউটন, ভর, এগুলো তো বের করতে পারবা। অক্সিজেনের ভর তো মুখস্থ, এটা হচ্ছে 16, তাহলে নিউটন সংখ্যা কী হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 16 - প্রোটন 8, এখানে বিয়োগ দিলে নিউটন 8 বের হইতেছে, এইটাই আনসার। তো এই টাইপের এগুলো পারবা। এখন হচ্ছে আমরা একটু ভিন্ন টাইপে যাই, আমরা একটু পরমাণু মডেল নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্টেই পরমাণু মডেল। সো আমাদের এই যে একটা পরমাণু সম্পর্কে ভালোভাবে জানতে গেলে, এটা পরমাণুর আকার, আকৃতি বা পরমাণুর মধ্যে অ্যাটমের মধ্যে কি কাহিনী হয় এগুলো জানতে হলে আমাদের অবশ্যই পরমাণু মডেল জানা উচিত। এবং এই পরমাণু মডেল কেন প্রয়োজনীয়? কারণ পরমাণুর মডেল দিয়ে হচ্ছে আমরা কি ব্যাখ্যা করতে পারি? পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, পারমাণবিক একটা মৌলের পারমাণবিক আকার, আকৃতি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এই টাইপের সবগুলোই হচ্ছে আমরা এই পরমাণু মডেল থেকে সবকিছু ধারণা পেয়ে জন্য পরমাণু মডেল প্রয়োজনীয়। এটা তুমি লিখতে পারবে, এটা জাস্ট আমি আর করতেছি না। আমরা যাই ফার্স্টে আসো রাদারফোর্ড পরমাণু মডেল। আমাদের এই পরমাণু মডেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের এইগুলা রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু পরীক্ষায় আসে, জন্য এখন যা পড়াইতেছি ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। সো দেখো এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে আবিষ্কার করা হয়েছে? এটা হচ্ছে 1911, এটা 1 ভালো করে বুঝেছো, 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু মডেলটি আবিষ্কার করেন। সো এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি বা কিভাবে আবিষ্কার হন এটা জাস্ট দেখাই তোমাকে। ফার্স্টে দেখো বলছে রাদারফোর্ড পরমাণু মডেলের বৈশিষ্ট্য কি? ফার্স্টেই পরমাণুর একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এবং এই রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ডই হচ্ছে 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করছে। এই যে পরমাণুর মধ্যে মাঝে যে একটা জিনিস থাকে ওইটার নাম যে নিউক্লিয়াস, এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। সো আমাদের বইয়ে জাস্ট এটা লেখা আছে পরমাণুর একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। আমি তোমাকে এইটা শিখাবো যে ওই নিউক্লিয়াস যেটা, ওইটা রাদারফোর্ড কেমনে আবিষ্কার করছে, ঠিক আছে। সো দেখো এই যে নিউক্লিয়াস, এটা রাদারফোর্ড কেমনে আবিষ্কার করছে এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। তো রাদারফোর্ড কি করছে ভাইয়া? রাদারফোর্ড হচ্ছে একটা অ্যাটম নিছে, মনে করো যে কোনো অ্যাটম হইতে পারে, ঠিক আছে। তো অ্যাটম বা আমাদের একটা মৌল আর কি, সো মৌলের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস আছে,
এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে তোমরা জানো। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। সো যেহেতু নিউট্রনের চার্জ শূন্য আর প্রোটন যদি শুধু চিন্তা করো তাহলে প্রোটনের চার্জটা পজিটিভ, দ্যাট মিনস নিউক্লিয়াস কিন্তু পজিটিভ। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা অ্যাটম। এটা কি? এটা হচ্ছে অ্যাটম। সো মনে করো হচ্ছে আমাদের এই যে কোনো একটা মৌল এটা, ঠিক আছে। ওকে, তো বিজ্ঞানী রাদারফোর্ড কি করছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই নিউক্লিয়াসটা আবিষ্কার করছে। ভাইয়া তোমাকে একদম সিমুলেশন সহ দেখাবো। ভাই কী করবো? একদম সিমুলেশন সহ দেখাবো যে আলফা কণা কেমনে কী করছে কাহিনী সব দেখাবো, জাস্ট আমরা পড়তে থাকি। দেখো, তো আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে এই নিউক্লিয়াসটা আবিষ্কার করছে। এক্ষেত্রে আলফা কণা মানে কি ওইটা আগে বুঝতে হবে। আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে কি? দ্বিধনাত্মক। দেখো, আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কি ভাইয়া? আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। তো এই যে হিলিয়াম নিউক্লিয়াস বলছে, এই হিলিয়াম ভালো করে বুঝো, হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এই হিলিয়াম মানে কি? হিলিয়ামের আমরা জানি হিলিয়াম মানে হচ্ছে যার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এটা আমরা জানি। তাহলে হিলিয়ামের ভর হচ্ছে 4, এটাও জানি। তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক মানে কি? তার 2টা ধনাত্মক চার্জ আছে, মানে এখানে 2+ আছে। তো যখন হিলিয়াম তার 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, দেখো তার হিলিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা 2, দ্যাট মিনস তার ইলেকট্রন সংখ্যা 2ই থাকে। তো সে যদি ওই 2টা ইলেকট্রন ত্যাগ করে 2+ পজিটিভ আয়নে পরিণত হয়, তাহলে এই যে কোণাটা পাই এটাই হচ্ছে আমাদের আলফা কোণা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আলফা কোণা। ঠিক আছে, বাবা কি বুঝিয়ে পারছি যে এইটাই হচ্ছে আমাদের আলফা কোণা, এটা হচ্ছে আলফা কোণা। ঠিক আছে, এইটাই হচ্ছে আলফা কোণা, এবং আলফা কোণা হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কোণা কি ভাইয়া? আলফা কোণা হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ভাই কি বুঝাইতে পারছি? বলো, বুঝছি? ওকে, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সো এই আলফা কণা রাদারফোর্ড আলফা কণা কি করছে? বিচ্ছুরণ করছে। কেন আলফা কণা বিচ্ছুরণ করছে? কারণ এই আলফা কণার গতিবেগ অনেক বেশি আর কি। ঠিক আছে, এবং এটা হিলিয়াম নিউক্লিয়াস হয়, এটার বড় মোটামুটি বেশি আছে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে বিজ্ঞানী হচ্ছে রাদারফোর্ড এখানে হচ্ছে সোনার পাত নিছে, অতি মানে কম পুরুত্বের সোনার পাত, যেটার পুরুত্ব দেখো, সোনার পাতের পুরুত্ব, যে সোনার পাতটা ইউজ করছে ওই সোনার পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। কোনো বইয়ে এইটাও দেওয়া আছে যে 0.00004 সেন্টিমিটার। সো 0.8 ইউজ করলে হবে, যেহেতু সোনার পাতের পুরুত্ব হচ্ছে এক্স্যাক্টলি কত তোমাদের বইয়ে দেওয়া নাই, ইন্টারে বই এটা নিয়ে ঝামেলা আছে। সো তোমাদের পরীক্ষায় আসার কথা না এটা, জাস্ট এইটা মনে রাখো যে সোনার পাতের পুরুত্ব অতি ক্ষুদ্র ছিল। ঠিক আছে, ওকে। তো এইখানে হচ্ছে এটা জিঙ্ক সালফাইড পর্দা। ঠিক আছে, এখানে কি জিঙ্ক সালফাইড পর্দা রাখছে যাতে এই যে আলফা কণাগুলা বিচ্ছুরণ করতেছে এখান থেকে, সো আলফা কণা যখন এই দিক দিয়ে যাবে, ক্রস করে যখন এই জিঙ্ক সালফাইড পর্দায় পড়বে, তখন হচ্ছে আলফা কণা জিঙ্ক সালফাইড পর্দায় পড়লে এখানে আলো জ্বলে উঠবে। তখন বুঝতে পারবে যে সে যে আলফা কণাটা ছাড়ছে ওইটা জিঙ্ক সালফাইড পর্দায় পড়ছে। দেখো, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এটা কি? জিঙ্ক সালফাইড পর্দা। এবং এটার সামনে পাতলা সোনার আবরণ রাখছে। ঠিক আছে, সোনার পাত আর কি এটার সামনে রাখছে। সো এবং এখান থেকে যখন আলফা কণা বিচ্ছুরণ করে, সো এই আলফা কণাটা কি করে? এখান থেকে সোনার পাতকে বেদ করে গিয়ে হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে পড়ে, এবং জিঙ্ক সালফাইড পর্দায় যখনই পড়ে তখন হচ্ছে আলো জ্বলে ওঠে। সো মনে করো আমি একটা আলফা কণা এখানে বিচ্ছুরণ করলাম। ঠিক আছে, এই যে মনে করো একটা আলফা কণা, এই যে এটা হচ্ছে একটা আলফা কণা আমি বিচ্ছুরণ করলাম, সরাসরি গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় পড়ছে এবং ওইখানে হচ্ছে মনে করো আলো জ্বলে উঠছে। লাইক আমি এখানে স্টার দিয়ে আলো বুঝাইতেছি। ঠিক আছে, অন্য কালার ইউজ করতে পারি। মনে করো হচ্ছে আমি এখানে স্টার দিয়ে আলো বুঝাইতেছি যে এই স্টার, এটা হচ্ছে আলো জ্বলছে। ঠিক আছে, তো সেমভাবে সে হচ্ছে আরেকটা আলফা কণা বিচ্ছুরণ করছে। ঠিক আছে, সো এটাও মনে করো হচ্ছে আমাদের ঠিকঠাক মতো গিয়ে যেই দিক দিয়ে কি করছে দিছে, ওইখানেই কি এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট ওই পজিশনে গিয়ে হচ্ছে আলো জ্বলছে। দ্যাট মিনস এই আলফা কণাটা কি এই জিঙ্ক সালফাইড পর্দার এখানে গিয়ে পড়ছে। এরপরে আরেকটা মনে করো আলফা কণা বিচ্ছুরণ করছে, ওইটা কি করছে? ওইটা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের মনে করো এক পাশে কি করছে? নিউক্লিয়াসের এক পাশে হচ্ছে এই পাশ দিয়ে যাওয়ার সময়, লাইক তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যে হিলিয়াম নিউক্লিয়াসটা ইউজ করতেছি ওইটার আয়ন কিন্তু পজিটিভ, এবং এখানে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ। সো পজিটিভে বিকর্ষণ করবে না? অবশ্যই করবে। তো যখন ভালো করে বুঝো, যখন হচ্ছে এই আলফা কণাটা যেটা হচ্ছে এর কাছ দিয়ে যাচ্ছিল, মনে করেছে এটাকে একটু উপরের দিকে নেই। ঠিক আছে, তাহলে আমাদের এটা সুবিধা হবে। জাস্ট এটা মনে রেখো যে যেখানে হিসাব পড়বে এখানে আলো জ্বলবে।
ঠিক আছে, যেখানে এসে পড়বে ওখানে কি করবে, আলো জ্বলবে। ওকে, এখানে মনে করো আলো জ্বলছে, যে এইভাবে দেখে। আচ্ছা, সো এরপরে আরেকটা আলফা কণা মনে করো আমরা এখান দিয়ে দিলাম। সো এটা কি করছে, এই যে আমাদের নিউক্লিয়াস যেটা আছে ওইটার এক সাইডে আঘাত করছে এবং এখান থেকে সে বেঁকে গেছে, বেঁকে গিয়ে মনে করো একটু এই দিকে, এইখানে গিয়ে হচ্ছে আলো জ্বলছে। ঠিক আছে, তো রাদারফোর্ড চিন্তা করলো যে আমি এটাকে মানে এই আলফা কণাটাকে বিচ্ছুরণ করলাম এই দিকে, তো এটা তো এই জায়গায় আইসা আঘাত করার কথা, বাট এটা এই জায়গায় আইসা আঘাত কেন করলো? ঠিক আছে, সো এটা একটা কোয়েশ্চেন, ওই জায়গায় গিয়ে কেন আঘাত করলো। দেন এইভাবে মনে করো এই দিক দিয়ে সে হচ্ছে যখন ইয়ে করতেছিল, মনে করো এই দিক দিয়ে যখন আলফা কণা বিচ্ছুরণ করতেছিল, যেই দিকেই সে কি করছে, মানে যেই দিক দিয়ে হচ্ছে আলফা কণা বিচরণ করছে ঠিক অপোজিটে গিয়ে হচ্ছে আলো জ্বলছে, অপোজিটে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় পড়ছে, এটা আমরা বুঝতেছি। ঠিক আছে, ওকে। সো এবং সেমভাবে এই দিকেও আরেকটা কণা হচ্ছে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে না? অবশ্যই। দেখো এই যে এই যে নিউক্লিয়াসের কাছাকাছি যখন আলো আসবে, সরি আমাদের আলফা কণা আসবে, তো আলফা কণা কী করবে, একটু বেঁকে যাবে, কারণ এটা কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? কারণ আমাদের এই আলফা কণা মানে কি, আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে পজিটিভ এবং নিউক্লিয়াসও কি ভাই আমাদের পজিটিভ না? অবশ্যই পজিটিভ। তো বেঁকে গেছে, তো সেইমভাবে এবং একটা দেখছে যে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, একটা কি দেখছে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। ঠিক আছে, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। কোন সময়? মনে করো সে যখন ঠিক এটার মিডিল বরাবর, এই যে এটাকে আমি অন্য কালার দিয়ে দিই, ঠিক এটার মিডিল বরাবর যখন আলফা কণাটাকে এখানে মানে বিচ্ছুরণ করছিল, তখন এটা কি করছিল, যেহেতু একদম মিডিল বরাবর এসে এখানে আঘাত করছে, সো এটাও পজিটিভ, সো এটা কি করছে, একদম বিকর্ষণ করে উল্টা দিকে ঘুরাই দিছে। এটা কি করছে, একদম বিকর্ষণ করে উল্টা দিকে ঘুরাই দিছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? উল্টা দিকে ঘুরাই দিছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছে। সো এখানে সে দেখছে যে কয়েকটা হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে গেছে। মনে করো এটা এখানে লাইক 120 ডিগ্রি বা 130 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে, কোনোটা মনে করো 30 ডিগ্রি 60 ডিগ্রি, এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকছে। এটাও তো এখানে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকছে। বাট 20,000টা আলফা কোণার মধ্যে, ভালো করে বুঝে, 20,000 আলফা কোণার মধ্যে, ঠিক আছে, 20,000 আলফা কোণার মধ্যে প্রায় 20,000 আলফা কোণার মধ্যে মাত্র একটি আলফা কোণা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়। আলফা কোণা 180 ডিগ্রি কোণে বেঁকে যায়। ঠিক আছে, তখন রাদারফোর্ড চিন্তা করলো যে এখানে এটা যেহেতু বাঁকতেছে, অবশ্যই এই মাঝখানে কোনো একটা জিনিস আছে যেটার জন্য এই কাহিনীগুলো করতেছে। আমাদের সে দেখলো যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, মানে এটা সোজাসুজি এই পাশে আইসা আঘাত করার কথা, বাট একটা অ্যাঙ্গেলে গিয়ে ওইখানে গিয়ে আঘাত করতেছে। এটার ক্ষেত্রে দেখো ওইখানে আঘাত করতেছে, এরকম আরও অনেক কাহিনী করছে। ঠিক আছে, বাট একটা দেখলো যে ওইটার আঘাতই করে নেয়, ডিরেক্ট উল্টা দিকে ফিরে আসছে। সো কেন ফিরে আসছে? সে কিন্তু প্রায় 20,000 আলফা কোণা, ভালো করে বুঝছে, 20,000 আলফা কোণা। ঠিক আছে, 20,000 আলফা কোণার মধ্যে দেখছে একটা আলফা কোণা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, মানে সোজাসুজি অপর দিকে চলে আসে। তখন ভাবলো যে অবশ্যই এইখানে কিছু আছে, যেটার জন্য হচ্ছে আমাদের এই আলফা কোণাটা অপোজিটে ফিরে আসছে। তখন ওই কিছু যেটা আছে ওইটা পরে নাম দিল, ওইটার নাম নিউক্লিয়াস। এবং ওই নিউক্লিয়াসটা অবশ্যই ধনাত্মক, কারণ এখানে প্রোটন থাকে। এবং এখানে দেখো 20,000 আলফা কোণা, দেখো প্রায় 20,000 আলফা কোণা, 20,000 আলফা কোণা থেকে মাত্র একটা বেঁকে আসছে। তখন এটা প্রমাণ হইলো যে এই নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কারণ অনেকগুলা দেখো আলফা কোণা ডিরেক্ট আমার অপোজিটে এসে মানে কি করতেছে, রিফ্লেক্ট করতেছে, আর শুধুমাত্র 20,000-এর মধ্যে একটা বাঁকতেছে। সো এই জিনিসটা আমরা দেখবো এইখানে। সো আমরা হচ্ছে রাদারফোর্ড কি করছিল, আলফা কণা বিচ্ছুরণ করছিল। সো আমরা মনে করি এখানে কয়েকটা অ্যাটম রাখছি। সো এই যে আলফা কণা যাইতেছে না, এগুলো কি ভাই আলফা কণা যাইতেছে। সো তুমি দেখো কয়েকটা ডিরেক্ট সোজা চলে যাইতেছে, তুমি একটু খেয়াল করে দেখো যে কয়েকটা ডিরেক্ট সোজা চলে যাইতেছে এইগুলা, বাট কয়েকটা দেখো একটু বাঁকতেছে। এই যে নিউক্লিয়াসের পাশাপাশি যাওয়ার সময় একটু বেঁকে যাইতেছে, এই যে এটা দেখো একটু বেঁকে যাইতেছে। এই যে আমাদের এখান থেকে আলফা পার্টিকেল সোনার পাত ভেদ করেছে, এখানে জিঙ্ক সালফাইড পর্দায় পড়তেছে এবং ওইখানের ওই ক্ষুদ্র জিনিসটাকে এখানে বড় করে দেখাইতেছে। ঠিক আছে, তো এখানে দেখো ওই যে নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস বরাবর যেটা যাইতেছে ওইটা কিন্তু বেঁকে যাইতেছে, ভালো করে দেখো,
এবং নিউক্লিয়াসের কাছাকাছি গেলে একটু বেঁকে যায়, একটু বেঁকে গেছে না, এবং কয়েকটা যেগুলো হচ্ছে ডিরেক্ট যেতেছে, যেটা সোজা চলে যাবে, যে ওটা সোজা চলে যাবে। এই নিউক্লিয়াসের ক্ষেত্রেও দেখো, এই নিউক্লিয়াসের পাশাপাশি যখন আসতেছে তখন বেঁকে যাইতেছে না, আলফা কণাটা কি হইতেছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করে বেঁকে যাইতেছে। তো সেমভাবে তুমি আমরা একটু বড় করে দেখি, এই শুধুমাত্র নিউক্লিয়াস যেটা আছে না, এই নিউক্লিয়াসকে বড় করে দেখে, ঠিক আছে। সো এই নিউক্লিয়াসকে বড় করে দেখো, এই যে একটা নিউক্লিয়াসকে দেখো, কাহিনী কি হয় যখন এই যে আলফা কণা, এই যে এখানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস না, আলফা কণা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াসে কি থাকে দেখো, হিলিয়াম নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, বোর সংখ্যা 4, দ্যাট মিন্স নিউট্রন সংখ্যা কত হবে, 4 - 2 = 2। তো এই যে এখানে মনে করো এই যে হিলিয়াম নিউক্লিয়াস, এই যে দেখবা লাল 2টা প্রোটন এবং সাদা 2টা হচ্ছে নিউট্রন। সো আমাদের 2টা প্রোটন 2টা নিউট্রন আছে। সো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, সরি হিলিয়াম কি বলে, হিলিয়াম কণা বা আলফা কণা, ঠিক আছে, দ্বিধনাত্মক হিলিয়াম কণা। এই যে এটা নিউক্লিয়াসের পাশাপাশি যখন আসতেছে তখন এটা বেঁকে যাইতেছে, কেন, কারণ এটাও পজিটিভ এবং এইটা যেটা আসতেছে এটাও পজিটিভ, এর জন্য হচ্ছে এই মানে ইয়েটা ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। এবং মাঝে মধ্যে দেখবে একটা ডিরেক্ট অপোজিটে বেঁকে যাইতেছে, ঠিক আছে। এটা হয় 20,000-এর মধ্যে একটা, তুমি এখানে দেখতে পারাটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো এই আমরা ক্ষুদ্র জিনিসটাকে মনে করো, এই যে এই অংশটাকে একটা জাস্ট ফুটাটাকে একটু বড় করে দেখছি আর কি। তো এটাই মূলত আলফা কণার বিচ্ছুরণ। সো এইভাবে ওইটা বেঁকে যায়। সো বেঁকে যাওয়ার কারণে এই যে কাহিনীটা করছে, এটা দিয়েই সে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করতে পারছে, এবং এই নিউক্লিয়াসই হচ্ছে আমরা যেটা পড়ি। সো এটা হচ্ছে আমাদের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, যেটা হচ্ছে এইভাবেই রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে? 1911 সালে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার। রাদারফোর্ডের কি ভাইয়া? নিউক্লিয়াস আবিষ্কার। ওকে, তো এরপরে আসি আমরা হচ্ছে এই রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়ার ট্রাই করি। এবং আমাদের কি বলছে, পরমাণুর একটা কেন্দ্র আছে এবং ওই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। সো পরমাণু কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে, যেহেতু ইলেকট্রন বাইরে থাকে, সো পরমাণু কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে, এর জন্য প্রোটন আর নিউট্রনের বডি হচ্ছে পরমাণুর বডি হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এবং আরেকটা সেকেন্ড হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, আমরা এখানে দেখছি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা এই যে এইটাতেই দেখছি, দেখো নিউক্লিয়াস কিন্তু খুব অত্যন্ত ক্ষুদ্র। এই যে একটা পরমাণু হইলে এটা নিউক্লিয়াস কিন্তু অনেক ক্ষুদ্র এবং পরমাণুর এখানে বেশিরভাগ জায়গায় ফাঁকা দেখতেছো না? ওকে, ঠিক আছে। এখানে কিন্তু কয়টা আছে দেখো, কয়টা, অনেকগুলো পরমাণু আছে। যাই হোক, এরপরে আসো 3 নম্বরে কি আছে, পরমাণু মডেলকে, মানে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্ন, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ। আচ্ছা দেখো, এখানে বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এটাকে সৌর মডেল বলা হয়। সৌরজগতের সাথে কেন তুলনা করা হয়েছে? কারণ দেখছে রাদারফোর্ড যে এই যে সূর্য, ঠিক আছে, এটা মনে করো সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা আরো গ্রহগুলো হচ্ছে ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা মনে করো পৃথিবী। সো এটা কি করতেছে, সূর্যকে কেন্দ্র করে এইভাবে ঘুরতেছে না, অবশ্যই ঘুরতেছে। সো রাদারফোর্ডও দেখলো যে এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরতেছে না, অবশ্যই ঘুরতেছে। তো এজন্য এই যে সূর্যকে কেন্দ্র করে যেহেতু পৃথিবী বা অন্য গ্রহগুলা ঘুরতেছে, সেমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনও ঘুরতেছে। এজন্য এই পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সৌরজগতে আমাদের গ্রহগুলা যেমনে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আমাদের মানে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখো, প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্ন, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। এই যে এই লাইনটা দ্বারা কি বুঝাইছে, এই যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন, এটা পরীক্ষায় ডিরেক্ট হতে আসবে যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন, এর কারণটা ভাই তোমাকে বুঝাই। লাইক তুমি একটা জিনিস চিন্তা করো, আমি একটা নিলাম, মৌল নিলাম সোডিয়াম। তো সোডিয়াম 11 আমরা জানি এটার প্রোটন সংখ্যা, ঠিক আছে। সোডিয়ামের প্রোটন সংখ্যা কি ভাইয়া? প্রোটন হচ্ছে 11 না? তো এই প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে আমরা জানি +1.60 × 10⁻19 কুলম। তো এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, 11 × +1.6 × 10⁻19 কুলম, বুঝছি? ওকে, তো এখান থেকে সামথিং আসবে যে মনে করো এটা, এবং আমরা জানি এটাতে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন অনুযায়ী ইলেকট্রনের চার্জ কত হবে? ইলেকট্রন থাকবে 11টা, যেহেতু প্রোটন 11টা। তো 11 × ইলেকট্রনের চার্জ কিন্তু -1.60 × 10⁻19 কুলম, ঠিক আছে। এরপরে
নিউট্রন আছে, লাইক এটার বোর সংখ্যা যদি 23 হয় তাহলে এখান থেকে নিউট্রন পাবা হচ্ছে 23 - 11 = 12। তো নিউট্রনের চার্জ এটা, এখানে আমরা চার্জ হিসাব করতেছি প্রত্যেকটা, ঠিক আছে। তো নিউটনের চার্জ কিন্তু 0, তো 12টা নিউটন থাকলেও সামগ্রিকভাবে 0ই চার্জ হবে, ঠিক আছে। তো নিউটনের চার্জ 0। তো একটা জিনিস দেখো, এটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে। তো আমরা দেখতেছি প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনেরটা নেগেটিভ, বাট এগুলার চার্জ কিন্তু সমান। তুমি দেখো এই দুইটা, এখানে প্রোটন হচ্ছে কি ভাইয়া পজিটিভ, মনে করো প্রোটন যদি আমাদের পজিটিভ 1 হয়, ইলেকট্রন যদি নেগেটিভ 1 হয়, তাহলে এই দুইটা কি করতেছে, পরস্পর কি করতেছে, একটা আরেকটাকে কেটে দিতেছে না, প্রশমিত করে ফেলতেছে। প্রশমিত না জিনিসটা, মনে করো একটা পজিটিভ একটা নেগেটিভ, তো এখানে এগুলো কাটাকুটি চলে যেতেছে না জিনিসটা। তো এইভাবে তো এখানে যদি আমাদের মনে করো 3টা প্রোটন থাকে, তাইলে আমাদের 3টা ইলেকট্রনও থাকবে। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের যদি 3টা প্রোটন থাকে 3টা ইলেকট্রনও থাকবে, কারণ একটা পরমাণুর যতটা প্রোটন ততটা ইলেকট্রন। এবং প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তো দুইটা বিপরীত টান, তাইলে দুইটা কি করে, কাটাকুটি চলে যায়। নিউটনের চার্জ 0, এজন্য পরমাণুতে পরমাণু সামগ্রিকভাবে চার্জ 0 হয়, ঠিক আছে। লাইক এই সোডিয়ামের দেখো প্রোটনের চার্জ এইটা, নিউটনের চার্জ, ইলেকট্রনের চার্জ এইটা, ঠিক আছে। তো এই দুইটা যদি আমি কাউন্ট করি, দুইটা যদি যোগ করো, কাটাকুটি চলে যাবে না, তো সামগ্রিকভাবে চার্জ 0 চলে আসবে, কারণ নিউটনের চার্জ অলরেডি 0। এগুলা সমান চার্জ এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, এজন্য পরমাণুর সামগ্রিকভাবে চার্জ 0। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এরপরে আসো ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। রাদারফোর্ড কি বলছে, এই যে আমাদের ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জ আছে প্রোটনের মধ্যে, তো এই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। কি করে ভাই, এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। সো এইটা বলছে যে আমাদের এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস পজিটিভ, ঠিক আছে। এবং মনে করো আমাদের একটা অরবিট, এই অরবিটে কি হইতেছে, ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সো এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, সো এই দুইটা পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল, মানে একটা আকর্ষণ বল অনুভব করবে না, আকর্ষণ বল অনুভব করবে, এটাকে সে কেন্দ্রমুখী বল ধরছে। এবং এই কেন্দ্রমুখী বলের জন্য ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে পারতেছে না, এই ইলেকট্রনটা কক্ষপথ থেকে ছিটকে পড়তো, ঠিক আছে। সে বলছে কি ভাইয়া, ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, সো এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আকর্ষণ বল থাকবে না, অবশ্যই আকর্ষণ থাকবে, যেহেতু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত আধানের মধ্যে আকর্ষণ থাকে না, অবশ্যই থাকে। সো এই দুইটার মধ্যে আকর্ষণ থাকার কারণে এই দুইটা কি করবে, আকর্ষণ বল অনুভব করবে, এবং এই বলের জন্য ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। কার মতো, যেরকম সূর্যের চারদিকে পৃথিবীরা ঘুরতেছে, কারণ পৃথিবী সূর্যের চারদিকে কেমনে ঘুরতে পারতেছে, কারণ পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা আকর্ষণ বল আছে, এবং ওইটার জন্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে পারতেছে। এবং ওইটাই বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এই আকর্ষণ বল কি ভাইয়া, কেন্দ্রমুখী। আকর্ষণ বলটা কোনমুখী, কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে আকর্ষণ বল, ঠিক আছে। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবী যেরকম, এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এই পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরতেছে, সেমভাবে নিউক্লিয়াসের চারদিকেও ইলেকট্রন ঘুরতেছে, এটাই বলছে, ঠিক আছে। ওকে, সো এরপরে দেখো সীমাবদ্ধতা। সো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা অনেক কিছু জানলেও এটার অনেক সীমাবদ্ধতা আছে। লাইক ফার্স্টেই দেখো, তার পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে নাই। যেহেতু যদিও বলা হয়েছে যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, বাট ওই যে ইলেকট্রনটার যে কক্ষপথ আছে এটার আকার কত, বা মানে আকার মানে ব্যাসার্ধ কত, বা এটার আকৃতি কেমন, এইগুলা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। যে এটা গোল আকৃতি নাকি হচ্ছে কি আকৃতি, ওইটা হচ্ছে ঠিকঠাক মতো ধারণা দেওয়া হয়নি, ঠিক আছে। সো এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। এবং পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা, এটাও একটা সীমাবদ্ধতা, কারণ পরমাণু মডেলকে সৌরজগতের সাথে কেমনে তুলনা করবে, কারণ সৌরজগতের কোনো চার্জ নাই। আমাদের পরমাণু মডেলে দেখতেছি হচ্ছে আমাদের চার্জ আছে এখানে পজিটিভ, এবং ওইটার পাশ দিয়ে নেগেটিভ চার্জ হচ্ছে কি করতেছে, ঘুরতেছে। অন্যদিকে সৌরজগৎ হচ্ছে চার্জহীন, সূর্য চার্জহীন, পৃথিবীরও কোনো চার্জ নাই, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। তো একটা চার্জহীন বস্তুর সাথে এটা চার্জযুক্ত বস্তুকে কেমনে তুলনা করছে, সো এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা। সো এখানে পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে, এটা একটা সীমাবদ্ধতা, কারণ চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা এটা মানায় না। তারপর একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিবহন করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয় না, ঠিক আছে। এমন জাস্ট বলা হয়েছে যে
ইলেকট্রন কি করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, বাট একের অধিক ইলেকট্রন লাইক 5 6টা 10টা 11টা 12টা 15টা ইলেকট্রন যখন আসবে তখন ওইগুলা ওইগুলা নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে ওইটা কোনো ধারণা এই মডেলে দেওয়া নেই। সেটা হচ্ছে তার সীমাবদ্ধতা। তো এই তার সীমাবদ্ধতাকে দূর করতে এবং সীমাবদ্ধতার মধ্যে আরেকটা জিনিস আছে, দেখো ম্যাক্সওয়েলের তত্ত্ব মেনে চলে না, ম্যাক্সওয়েলের তত্ত্ব মেনে চলে না। সো আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে আমাদের রাদারফোর্ড বলছে যে এই যে পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন কি করতেছে? প্রতিনিয়ত ঘুরতেছে, তার মানে সব সময় ঘুরতেছে এইভাবে। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড মানে একই ইয়েতে ঘুরতেছে। বাট আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যখন হচ্ছে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরবে তখন সে প্রতিনিয়ত এনার্জি লস করবে। সো লস করতে 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 এক সময় সে আইসা নিউক্লিয়াসে পতিত হবে, ঠিক আছে? মানে প্রত্যেক সময় সে তো ঘুরতেছে, ঘুরার সময় কি করবে? তার এনার্জি লস করবে। তো এনার্জি লস করবে, তো করতে 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 এক সময় সে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পতিত হবে। বাট আমাদের রাদারফোর্ড কি বলছে? রাদারফোর্ড বলছে হচ্ছে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেই আছে, ঠিক আছে? তো এই জন্য ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সঠিক নয়, ঠিক আছে? আশা করি বুঝিয়ে পারছি। সো এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপরে আসো বুর পরমাণু মডেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যৌগিক পদার্থ কি আমি পড়াই নাই? মৌলিক পদার্থের পরেই যৌগিক পদার্থ ছিল, এটা স্লাইড উল্টা হয়ে গেছে। পরমাণুর মানে মৌলিক পদার্থ হইছে, সরি যৌগিক পদার্থ হইছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে না এটা 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 এক্সট্রা একটা স্লাইড, এটা এক্সট্রা একটা স্লাইড, এটা আমি কেটে দিতেছি, ঠিক আছে? বুঝতেছো বলো? ওকে। সো এরপরে হচ্ছে আমরা এখন পড়বো বুর পরমাণু মডেল। এখন কি পড়বো ভাইয়া? এখন হচ্ছে আমরা পড়বো বুর পরমাণু মডেল, ঠিক আছে? আচ্ছা এটা একটু অন করে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পড়বো বুর পরমাণু মডেল। ওকে। তো বুর পরমাণু মডেল এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী নিলস বুর। কত সালে? 1913 সালে। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটাকে একটু সঠিক করে মানে একটু এটাকে মডিফাই করে বুর পরমাণু মডেল হচ্ছে মানে বুর, বিজ্ঞানী নিলস বুর। বিজ্ঞানী কি ভাইয়া? বিজ্ঞানী নিলস বুর আরেকটা পরমাণু মডেলের হচ্ছে আমাদের ধারণা দেন, সেটাই হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল, ঠিক আছে? সেটাই কি ভাইয়া? সেটা হচ্ছে বুর পরমাণু মডেল। ওকে। সো বুর পরমাণু মডেল, এই যে বুর পরমাণু মডেলের ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে, এটা বুঝিয়ে দিচ্ছি সামনে গিয়ে। সো বুর পরমাণু মডেলে কি বলা হয়েছে? বলছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থেকে সেগুলো নিউক্লিয়াস কেন্দ্র ইচ্ছা যেগুলো কথা করতে হবে না। আচ্ছা এটা বলছে, আচ্ছা এটা উল্টা উল্টা লিখে গেছে। দেখো পরমাণুতে সবগুলা ইলেকট্রন, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কথা করতে পারে না। পরমাণুতে ইলেকট্রনগুলা, ঠিক আছে, পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, তো পরমাণুতে যতগুলা ইলেকট্রন আছে প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, তাদেরকে ঘুরার জন্য নির্দিষ্ট কক্ষপথ দেওয়া হয়েছে, ঠিক আছে? লাইক কোনটার ক্ষেত্রে কিউগুলো দাওয়ানা দেওয়া হয়েছে ভাইয়া বলবো আস্তে আস্তে, ঠিক আছে? তো ফার্স্টেই হচ্ছে বুর পরমাণু মডেলের বৈশিষ্ট্য যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরে, ঠিক আছে? শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ভালো করে বুঝো। ফার্স্টেই বুর পরমাণু মডেলে এইটা বসে যে ইলেকট্রনগুলা, রাদারফোর্ড পরমাণু মডেল বলছিল যে ইলেকট্রন জাস্ট নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, বাট বুর বলতেছে যে ইলেকট্রনগুলা হচ্ছে ইচ্ছে মতো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে পারবে না। এই ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথের নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরা লাগবে, ঠিক আছে? তাও আবার বৃত্তাকার কক্ষপথ। দেখো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। লাইক এই যে একটা ব্যাসার্ধ মনে করো, এটা থেকে এটা দূরত্ব একটা আছে, সো এই ব্যাসার্ধ দ্যাট মিনস এইখানে হচ্ছে ইলেকট্রন ঘুরবে, এই ব্যাসার্ধেই ঘুরতে হবে তাকে। এই ব্যাসার্ধে যদি করে এই যে যতটা কক্ষপথ আছে অনুমোদিত যে কক্ষপথগুলো আছে এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথগুলোতেই হচ্ছে কি করতে হবে? কক্ষপথগুলোতেই হচ্ছে ইলেকট্রন কি করতে পারবে? ঘুরতে পারবে। এরপরে এই স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে কক্ষপথগুলো আছে এগুলা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন মানে কি? প্রধান শক্তি স্তর। এন দ্বারা কি বোঝা হয়? প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ যেগুলো আছে, ঠিক আছে, এই প্রধান শক্তি স্তর। এই যে আমি কক্ষপথ দিলাম, এই যেখানে আরেকটা যদি কক্ষপথ দেয় এটার ব্যাসার্ধ আরেকটা থাকবে। সো এই যে আমি নির্দিষ্ট ব্যাসার্ধে কি দিতেছি? কক্ষপথগুলো দিতেছি। সো এইগুলা প্রত্যেকটা এটা যদি এটার ক্ষেত্রে এন এর মান 1, এটার ক্ষেত্রে এন এর মান 2, এটার ক্ষেত্রে এন এর মান 3, ঠিক আছে? সো এইভাবে যতটা কক্ষপথ বাড়াবা সেগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ হবে। তো এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের এন এর মান কি ভাই? এটার ক্ষেত্রে হবে আমাদের এন এর মান 4। তো এইভাবে আর কি এইগুলো আগাবে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি বলো?
ওকে, সো আমরা কি দেখলাম যে ফার্স্টে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরতে পারবে না বুর পরমাণু মডেল, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরতে পারবে এবং এই প্রত্যেকটা কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এন এর মান 1 2 3 4 এইভাবে বাড়তে থাকে। n = 1 হইলে দেখো আমাদের এগুলোকে কে এল এম এন এইভাবেও প্রকাশ করা হয়। এই যে প্রধান শক্তি স্তর বা এই এন যেটা আছে, এই কে এর মান হচ্ছে, কে বললে এন এর মান হচ্ছে 1, এল বললে এন এর মান 2, এম বললে এন এর মান 3, এন বললে এম এর মান 4, ঠিক আছে। এন বললে ওই যে এই স্মল এন আর কি, এন এর মান 4, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এরপরে বলছে এটা না, ওকে হ্যাঁ এরপরে এটাই পড়তে পারি। ওকে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এর শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এখানে বলে দিয়েছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। সো এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। আসো, এই জিনিসটা বলছে যে আমরা তো দেখছি এই যে মনে করো যে আমাদের এটা নিউক্লিয়াস, হ্যাঁ এটা যে কোনো একটা অ্যাটম। সো এটার যে কক্ষপথগুলো আছে, আমি কক্ষপথগুলো একটু আঁকার ট্রাই করি। এটার যে কক্ষপথগুলো আছে না, ওকে ওকে, সো এইটা বলছে যে এই যে ইলেকট্রনগুলো আছে, মনে করো এই একটা ইলেকট্রন, এটা হচ্ছে আর একটা ইলেকট্রন। এই ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে কোনো শক্তি শোষিত বা বিকিরিত করে না, ঠিক আছে। এই ইলেকট্রন যদি তার নিজের যে কক্ষপথ আছে এটাতে ঘুরে, সে শক্তি শোষিত বা বিকিরিত করে না। সে শক্তি শোষিত বা বিকিরিত কখন করে? যখন একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে যায়, তখন এই কাহিনীটা হয়। সো মনে করো আমাদের এই যে এইখানে, আচ্ছা নিউক্লিয়াসটা আমি ঠিকঠাক মতো আবার দিতেছি আর কি, বুঝছো? ওকে, নিউক্লিয়াসটা আমি আবার দিতেছি। ওকে, সো মনে করো এই যে এইখানে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা তার এই কক্ষপথ থেকে এই কক্ষপথে গেছে, দেখছো কি করছে? তার কক্ষপথ থেকে সে আরেক কক্ষপথে গেছে, দেখো সে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেছে। তো যদি সে এইভাবে যায় তখন হচ্ছে সে শক্তি শোষিত বা বিকিরিত করে। এবার কোন সময় শোষণ করবে, কোন সময় বিকিরণ করবে, এটা তো একটা কথা। সো মনে রাখবা, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে অবশ্যই তার কি লাগবে ভাইয়া? শক্তি আরও বেশি লাগবে, তখন সে শক্তি শোষণ করবে, কারণ তার মধ্যে তো অত শক্তি নাই। আবার সে যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি বিকিরণ করবে, ঠিক আছে। আমরা এটা বুঝছি, দেখো এই যে বুর পরমাণু মডেলে এই শর্ত অনুযায়ী কি, যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। তো এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণও বলে দেওয়া আছে এটা। আচ্ছা, তো আমাদের বলছে যে ইলেকট্রন যদি, এই যে ইলেকট্রন এটা অবশ্যই দেখো এখানে এন এর মান 1, এন এর মান 1, এটাতে এন এর মান 2, এটাতে এন এর মান 3, এটাতে এন এর মান 4। দ্যাট মিনস এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর এইভাবে। সো আমাদের একটা ইলেকট্রন, মনে করো একটা ইলেকট্রন কি করছে, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেছে, এখানে আসছে। তো এই যে আসলো দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসলো, একটু ছোটো করে দিই, এই যে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসছে। তো এখানে যে শক্তি আসছে আমরা দেখছি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসছে না, দেখো এন এর মান 2 থেকে এন এর মান 3 আসছে। সো নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে আসবে, কি বলছি, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসবে তখন সে শক্তি শোষণ করবে। তখন কি করবে? শক্তি শোষণ করবে। এখানে কি করবে? শক্তি শোষণ করবে। কি করবে ভাইয়া? শোষণ করবে। ভালো করে বুঝো, সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসছে। এইবার সে যদি উচ্চ শক্তি স্তর থেকে, লাইক এন এর মান 3 যেটা আছে ওইটা থেকে এন এর মান 2 যেখানে, ওইখানে যদি যায়, এন এর মান 3 থেকে যদি এন এর মান 2-তে যায়, ভালো করে বুঝো, এন এর মান 3 থেকে যদি এন এর মান 2-তে যায়, লাইক উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তখন কি করবে? উচ্চ শক্তি স্তরে তো তার শক্তি অবশ্যই বেশি থাকবে, তো সেইটা থেকে নিম্ন শক্তি স্তরে তো শক্তি কম লাগবে ওইখানে আসে, তখন কি করবে? সে শক্তি বিকিরণ করবে। সো এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে তখন সে শক্তি বিকিরণ করবে। কি করবে? শক্তি বিকিরণ করবে, ঠিক আছে, শক্তি বিকিরণ করবে। ভালো করে বুঝাইতে পারতেছি, দেখো তখন সে কি করবে?
তখন সে শক্তি বিকিরণ করবে, তখন সে শক্তি বিকিরণ করবে, ঠিক আছে। এখানে শক্তি শোষণ করবে আর ওইখানে শক্তি বিকিরণ করবে। তো এইবার এই যে শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে, এই শোষিত শক্তি অথবা এই বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে E is equal to hc বাই ল্যামডা। কি বলছি? E is equal to hc বাই ল্যামডা। এই E কে hbও লেখা যায়, ঠিক আছে। hb is equal to hc বাই ল্যামডা, এটা তোমার বইয়ে দেওয়া। এই বি হচ্ছে কম্পাঙ্ক আর কি, ঠিক আছে। এখানে কোনটাকে আমি বলে দিতেছি, ঠিক আছে। তো মেইনলি আমাদের এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তির পরিমাণ E is equal to hc বাই ল্যামডা, ঠিক আছে। তুমি ডেল ইও ধরতে পারো, কারণ এটা কি করতেছে, মনে করো এই যে সে মনে করো তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, তো তৃতীয় শক্তি স্তরের শক্তি যদি E3 হয় এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, ভালো করে বুঝো, তৃতীয় শক্তি স্তরের শক্তি যদি E3 হয় এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, ঠিক আছে, তাইলে এই যে এইটা থেকে এইটার বিকিরিত শক্তির পরিমাণ কি হবে, মানে এটা থেকে এইটার শক্তি যদি বিয়োগ দিয়ে দেই, দেখো আমাদের কি হবে, এই যে ডেল ই হবে। আমরা বেশি শক্তি যেটা আছে ওইটা থেকে কম শক্তি যেটা, ওইটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এখানে যেই মানটা পাবো এটাই হচ্ছে আমাদের এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির পরিমাণ, ঠিক আছে। বেশিটা থেকে কমটা বিয়োগ দিলে আমরা শোষিত বা বিকিরিত শক্তি পেয়ে যাব। এবং এই যে ডেল ই যেটা এই শোষিত বা বিকিরিত শক্তি, এটাই সমান হচ্ছে আমাদের hc বাই ল্যামডা। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। অথবা এটাকে এটাও লেখা হয়, এটাকে শুধু জুল সেকেন্ডও লেখা হয় না, এটাকে এইভাবেও লেখা যায়, এটা দেখো মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, জুল সেকেন্ডও লেখা যায়, আবার এটাকে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তো জুল সেকেন্ডও লিখতে পারো, অথবা এটা দেখো কি লিখতে পারো, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটাও লিখতে পারো, যে কোনোটা লিখতে পারো, বুঝছো? ওকে, তো এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান নির্দিষ্ট, এটা মুখস্থ রাখা লাগে। এবং সি হচ্ছে আলোর বেগ, সি কি ভাইয়া, এই যে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমি এখানে লিখে দিই প্লাঙ্কের ধ্রুবক, এটা এই পাশ দিয়ে একটু নেই, দেখি জায়গা আছে কিনা। ওকে, এইচ কি ভাইয়া, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক এবং সি হচ্ছে আমাদের আলোর বেগ। দেখো সি কি ভাইয়া, সি হচ্ছে আমাদের আলোর বেগ। আলোর বেগ কত ভাইয়া, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বুঝছি। এরপরে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। সো এখান থেকে যে আলোটা বিকিরণ, যে শক্তি বিকিরণ করবে, ঠিক আছে, সো এটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো ওই তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান হয় তুমি এটা দেখতে পারবা, এটা দেখতে পারবে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাওয়ার সময় সে কি করবে, আলো বিকিরণ করবে বা শোষণ করবে। সো ওইটা কেমনে দেখবা, আমাদের এখানে এই যে পিডিএফ এর সিমুলেশন দেওয়া আছে, এই সিমুলেশন হচ্ছে ওপেন হইতেছে না, এটা ঝামেলা করতেছে। সো এটা আরেকটা ক্লাসে দেখাইতে হবে। এখন আমি আগে ওপেন হয়েছিল, বুঝছো, এটা ওপেন হয়েছিল, বাট এখন ওপেন হইতেছে না, প্রবলেম করতেছে। নাইলে হচ্ছে আমি এখন ডিরেক্ট সিমুলেশন এটা দেখাইতাম, ঠিক আছে। আলাদা একটা ভিডিওতে দরকার, এটা আমি দেখাবো যে কীভাবে আলো শক্তি বিকিরণ করতেছে। যে তোমরা এই যে অ্যাটমিক মডেল সিমুলেশন আছে এই পিডিএফটাতে ক্লিক দিবা, তাহলে দেখাবে। আমার বোর্ডে এখন প্রবলেম করতেছে জন্য দেখাইতেছে না, বাট তোমাদের দেখাবে। সিমুলেশন লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পারবা, ওখানে ক্লিক করলে দেখতে পারবো যে একটা শক্তি স্তরে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার সময় শক্তি কী করে বিকিরণ বা শোষণ করে, তখন একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়, এটা দেখতে পারবো, ঠিক আছে। তো এটা দিয়ে অনেক ম্যাথ আছে, আমরা করবো সামনে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, যদি আমরা hb = hc বাই ল্যামডা বসাই, তাহলে এখানে বি যেটা আছে, এই বি হচ্ছে কম্পাঙ্ক, বি কি ভাই, বি হচ্ছে কম্পাঙ্ক, বি হচ্ছে কম্পাঙ্ক। তো এটা মনে রাখবা, ঠিক আছে। তো আমরা চাইলে ডেল = hc বাই ল্যামডা লিখতে পারবো, আবার ডেল চাইলে hv-ও লিখতে পারবা, এই বি হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। তো ওইখান থেকে hb = hc বাই ল্যামডা লেখা যায়। এইটা হচ্ছে আমাদের বুর পরমাণু মডেলের এই যে এই শর্তটা, বুঝছি আমরা। তো এখানে লেখা আছে বি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, যার একক দেওয়া আছে সেকেন্ড ইনভার্সন অথবা হার্টজ। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। সি হচ্ছে আলোর বেগ। এগুলার ম্যাথ আমরা সামনে করবো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। নাহলে এগুলার ম্যাথ একটু করে আসি, hc বাই ল্যামডা, এটার ম্যাথ কী করে আসবো, এগুলোর ম্যাথ একসাথে করি আমরা। যে এখানে দেওয়া আছে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে। দেখো এটা একটু আমরা করার ট্রাই করি, এটা এটার মতোই, যেটা দিয়ে পরে আসছে না, এটা দিয়ে দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে, কি
কি পরিমাণ শক্তি শোষিত হবে। দেখো ইলেকট্রন দ্বিতীয় থেকে তৃতীয়তে যাইতেছে, দ্যাট মিনস নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতেছে, তো ওই সময় শক্তি শোষিত হয়। এই শোষিত শক্তির পরিমাণ বের করতে হচ্ছে, শক্তি শোষিত হবে। তো এই শোষিত শক্তি যদি ই ধরো অথবা ডেল ই ধরো, যেটা ইচ্ছা ধরতে পারো, ঠিক আছে। তো আমরা এই শোষিত শক্তির পরিমাণ কি হবে, এই শোষিত শক্তি হবে, এই শোষিত শক্তি দেখো লিখো সুন্দরভাবে লিখি, এই শোষিত শক্তি, শোষিত শক্তি কি হবে ভাইয়া, ডেল ইজ ইকুয়াল টু কি hc বাই ল্যামডা। ভাইয়া পড়ে আসছি না এই মাত্র যে ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। সো আমরা ডেল ই ধরি আর কি, যেহেতু শোষিত শক্তি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাইতেছে, দুইটার পার্থক্য অবশ্যই। তো ডেল ইজ ইকুয়াল টু কি ভাইয়া, hc বাই ল্যামডা। এইচ এর মান কত, 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে। সি হচ্ছে 3 × 10⁸8, এটা তো আলোর বেগ, এগুলো এখানে লিখবা। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে আমাদের 3 × 10⁸8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে আছে দেখো ল্যামডা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, 450 ন্যানোমিটার। এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেটা 450 ন্যানোমিটার দেওয়া আছে, কত মিটার, 450 ন্যানোমিটার। তাহলে ওইটা দেখে আমরা হচ্ছে এটা কাউন্ট করতে পারবো যে 450 ন্যানোমিটার না, এটাকে মিটারে নাও। 1 ন্যানোমিটার সমান হচ্ছে, তোমরা চ্যাপ্টার 1 ফিজিক্সে পড়াইছি, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻9 মিটার। তো এই 450 ন্যানোমিটারকে মিটার নিলে কি দিবা, 10⁻9 দিয়ে গুণ দিবা, 10⁻9 মিটার। সো এটা হচ্ছে আমাদের ল্যামডা, কারণ মিটার এককে লিখতে হবে। সো ল্যামডার মান কি যে বসাও, ল্যামডার জায়গায় ল্যামডা হচ্ছে 450 ইন্টু 10⁻9 বের হয়েছে। সো এটার মান কত আসে, দেখো এটার মান কত আসে, এটার মান আসবে আমাদের 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই, সেখানে আর আছে 3 × 10⁸8 ডিভাইডেড বাই 450 ইন্টু 10⁻9। এটা কত আসলো, এটা আসছে আমাদের 4.417 ইন্টু 10⁻19 এত জুল। দেখো কত জুল শক্তি শোষণ হবে, এত জুল। সো এটাই হচ্ছে আনসার। তো এটা কি বুঝতে পারছি আমরা, বলো বলো এটা কি বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। আমরা হচ্ছে কোনটা করছি, পদার্থের গঠন, ঠিক আছে। হ্যাঁ 4.14 জুল। সো এইভাবে এগুলো দিয়ে ম্যাথ করতে পারবো। সো আরও সামনে ম্যাথ করবো, আমরা আগে মডেলটা হচ্ছে ভালোভাবে শিখে ফেলি, ঠিক আছে। ওকে, তো এরপরে আসো, এটা তো গেল, এই যে এটা গেছে যে আমরা দেখছি যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় সে কী করে না, শক্তি শোষিত বা বিকৃত করে না। যদি সে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করে। সেক্ষেত্রে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করবে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করবে। এরপরে আসো, বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, লাইক একটা ইলেকট্রন যখন তার একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, এই যে একটা ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, ইলেকট্রনটা যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে তখন তার একটা কৌণিক ভরবেগ থাকে। এই কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π। কি ভাইয়া, mvr = nh/2π। এই কৌণিক ভরবেগ যদি হচ্ছে, এই কৌণিক ভরবেগটা হচ্ছে ডিরেক্ট এল যদি প্রকাশ করো কৌণিক ভরবেগকে, এই এল সমান হচ্ছে mvr, ঠিক আছে। এই যে কৌণিক ভরবেগ, এই mvr টোটালটাই হচ্ছে কৌণিক ভরবেগ, এই mvr টোটালটাই হচ্ছে কৌণিক ভরবেগ। এই mvr সমান nh/2π লেখা যায়, ঠিক আছে। কৌণিক ভরবেগ হচ্ছে এই পুরোটাই, ঠিক আছে। এটাকে এল দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। তুমি এইভাবে পড়ে mvr = nh/2π, এই mvr হচ্ছে কৌণিক ভরবেগ। সো nh/2π এর মান বসিয়ে হচ্ছে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি। সো এখানে m কি ভাই, সব লেখা আছে, আমি লিখতেছি না। m হচ্ছে ইলেকট্রনের ভর, 9.111 × 10⁻31 কেজি ইলেকট্রনের ভর আমরা জানি। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। লাইক ইলেকট্রন মনে করো এই যে এই শক্তি স্তরে ঘুরতেছে, তাহলে আর হবে এই নিউক্লিয়াস থেকে এটার দূরত্ব, মানে ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, মানে বি কি, যে ইলেকট্রন যে এখানে ঘুরতেছে, ইলেকট্রন যে তার এই কক্ষপথে ঘুরতেছে, তো এখানে তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরতেছে না, ওই বেগটাই হচ্ছে মানে এখানে বি হচ্ছে ইলেকট্রনের বেগ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড দিছে অথবা জুল সেকেন্ড। এন কি ভাই, এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে এখানে এন হচ্ছে শক্তি স্তর নাম্বার, লাইক এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার শক্তি স্তর। তাইলে একটা ইলেকট্রনের এই যে 3 নাম্বার শক্তি স্তরে যদি কৌণিক ভরবেগ বের করো তাহলে এন এর মান হচ্ছে 3, ঠিক আছে। তো ওইভাবে আর কি জিনিসটা আমি আগের চিত্র থেকে দেখাই। লাইক মনে করো
এই যে আগের এটাকে ডুপ্লিকেট করে দেখাই, ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করে দেখাই। ওকে, সো এই যে এইটাই হচ্ছে আমরা এখানে বিশ্লেষণ করি। সো আমরা কি পাইছি যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল হচ্ছে এমবিআর ইকুয়াল টু NH/2 পাই। কৌণিক ভরবেগ কি এমবিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই, ঠিক আছে। ওকে, তো মনে করো একটা ইলেকট্রন এই তৃতীয় শক্তি স্তরে ঘুরতেছে, একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে ঘুরতেছে, এই যে তৃতীয় শক্তি স্তরে ঘুরতেছে। এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? সো এই কৌণিক ভরবেগ আমরা বের করব কোন সূত্র দিয়ে, MBR = NH/2 পাই। সো এখানে M কি ভাইয়া, M হচ্ছে ইলেকট্রনের ভর, যেটার মান 9.11 × 10⁻31 কেজি, ভালো করে বুঝো। এবং B হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ, ঠিক আছে। মনে করো এই যে এখানে যে ইলেকট্রন এটা ঘুরতেছে, এটা কি করতেছে, ইলেকট্রন যে এখানে ঘুরতেছে সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরতেছে না, ওই বেগটাই হচ্ছে তার AB, ঠিক আছে। এরপরে আর যেটা, এই আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, সে তৃতীয় কক্ষপথে গুলে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এইটা ব্যাসার্ধ, এইটা পর্যন্ত দূরত্ব যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। সে দ্বিতীয় কক্ষপথে থাকলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষপথে থাকলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। সো যে কক্ষপথে থাকবে ওই কক্ষপথের ব্যাসার্ধ ইউজ করবা। এবং n হচ্ছে কি ভাই, n তো আমরা জানি, n হচ্ছে ওই যে এই যে n এর মান 1 2 3 4 দেওয়া আছে, এই যে শক্তি স্তর নাম্বার। n কি ভাইয়া, প্রধান শক্তি স্তরের নাম্বার। ওকে, সো এইটা রইল, এটা নিয়ে ম্যাথ আমরা সামনে করবো, আগে বুর পরমাণু মডেলটা আমরা শেষ করে ফেলি, ঠিক আছে। তো বুর পরমাণু মডেল কী কী বলছে আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা গেল তারপরে বুর পরমাণু মডেল পারমাণবিক বর্ণালীরও ধারণা দিছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা সৃষ্টি হয়। আমাদের সিমুলেশনটা যদি ওপেন হইতো, বুঝছো, তাইলে এখন আমি দেখতে পারতাম। ওইটা আমি একটু দেখি আমি পাই কিনা, একটু এইটার মধ্যে দেখি এটা পাই কিনা। এটার নাম হচ্ছে অ্যাটমিক কি, অ্যাটমিক যাই হোক ভাই, এটা তোমাদেরকে দেখাবো, জাস্ট সমস্যা নেই, আলাদা একটা ভিডিওতে দেখাবো এই সিমুলেশনটা, অ্যাটমিক মডেলের সিমুলেশন বুরের এটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একদম দেখাইতাম যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। সো আমাদের বুর কি করছে, বুর পরমাণু মডেলে বিজ্ঞানী নিলস বুর পারমাণবিক বর্ণালীরও ধারণা দিছে। কার ধারণা দিছে, পারমাণবিক বর্ণালী। সে বলছে ইলেকট্রন যখন এই যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে, এই যাওয়ার সময় এখানে আলোক বর্ণালী সৃষ্টি হয়, কি বলে, পারমাণবিক বর্ণালী, বিভিন্ন রঙের সৃষ্টি হয়, ঠিক আছে। তো ওই রঙগুলোকে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা দেখি তাহলে চেক করে দিলে এখানে পারমাণবিক বর্ণালী দেখতে পারবো। মানে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার সময় একটা বর্ণালী, মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেটা আছে না, আলো হচ্ছে এখান থেকে মানে দেখা যায় আর কি। আমরা অণুবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী যন্ত্র দিয়ে দেখলে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে তখন দেখবো এখানে একটা আলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে, বর্ণালী সৃষ্টি হয়েছে। ওইটাই বলছে আমাদের বিজ্ঞানী নিলস বোর, ঠিক আছে। তো রাদারফোর্ডের সাথে বিজ্ঞানী নিলস বোরের তুলনা করি আমরা। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এটা আমরা পরে আসছি। কিন্তু নিলস বোর বলছে মানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বুরের পারমাণবিক মডেলে পরমাণু শক্তি স্তরের আকার বা বৃত্তাকার বলা হয়েছে। দেখো আমাদের দেখছি রাদারফোর্ড পরমাণু মডেলে, এটাই ইম্পর্টেন্ট, আমি দেখাই দিই, রাদারফোর্ড পরমাণু মডেলে আকার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই, কিন্তু বুরের পরমাণু
পারমাণবিক মডেলে পরমাণু শক্তি স্তরের আকার কি বলা হয়েছে? বৃত্তাকার বলা হয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের রাদারফোর্ড থেকে নিলস বোর মানে এগিয়ে আছে। যেহেতু আমাদের রাদারফোর্ড বলতে পারে নাই যে পরমাণুর আকার কেমন, ব্যাসার্ধের আকার মানে পরমাণু মডেলের বা শক্তি স্তরের আকার কেমন বলে নেই, বাট আমাদের বিজ্ঞানী নিলস বোর কি বলছে? শক্তি স্তরের আকার বৃত্তাকার বলছে। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বুর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে বা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে পরমাণু ওই যে মানে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ বা বিকিরণ করলে কি হয় এটা বলা হয় না, বাট বুর পরমাণু মডেলে বলা হয়েছে দেখো পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে। আমরা দেখছিলাম না, একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয়? তখন শোষণ করে নাই যে শক্তি শোষণ করে। একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে। সো এটাই বলা হয়েছে যে রাদারফোর্ড এটা বলতে পারে নাই, বাট বুর এটা বলতে পারছে ইলেকট্রন শক্তি শোষণ করলে মানে শক্তি শোষণ করলে সে কই যায়? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। আবার ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে তখন সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়। এটাই বলা হয়েছে, দেখো এটাই বলা হয়েছে। ঠিক আছে, এটা বলা হয়েছে না যে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনের কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বুর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে, দেখো শক্তি শোষণ করলে সে কই যাবে? সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আবার শক্তি যদি বিকিরণ করে তখন সে কি হবে? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। জিনিসটা আমরা একটু আগেই দেখে আসি, বিকিরণ করলে কই থেকে কই যায়? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়। আমরা এইভাবে পড়ছি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, সেটাকে উল্টে এইভাবে বলা যায় না যে পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। ঠিক আছে, এরপরে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, ব্যাখ্যা করা যায় না, কিন্তু বুর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী শুধু ব্যাখ্যা করা যায়। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু সে বলতে পারে না। বাট রাদারফোর্ড ওই যে আমরা রাদারফোর্ডের বৈশিষ্ট্য শেষের দিকে দেখছিলাম, ওই যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় তখন সে শক্তি বিকিরণ করে, তো ওইটাকে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা পারমাণবিক বর্ণালী দেখতে পাই। এটা বুর বলছিল। দ্যাট মিনস রাদারফোর্ড পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বুর হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড আর বুরের মধ্যে তুলনা। এটাই পরীক্ষায় বেশিরভাগ আসে, বাট বুরের পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা আছে। কেমনে? দেখো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী বুর ব্যাখ্যা করতে পারে, বাট একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক মানে একের অধিক বিশিষ্ট পরমাণুর বর্ণালী কিরকম ওইটা ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, দেখো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এই যে এক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো আছে ওইগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় বুরের মডেল অনুসারে, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এরপরে বুরের পরমাণু মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে দেখা যায় প্রত্যেকটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বুর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক আছে, দেখো বুর পরমাণু মডেল অনুসারে বুর কি বলছে যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায় তখন এখানে একটা মাত্র বর্ণালী পাওয়া যায়, একটা মাত্র কালারের বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, এইটা বলছে প্রিজমের মধ্য দিয়ে দেখলে একটা মাত্র বর্ণালী দেখতে পারবো, বাট এটাকে যদি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আমরা পরীক্ষা করে দেখি তাহলে এই প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি দেখা যায়। ঠিক আছে, তো এখানে দেখা যায় একটা রেখা না, এখানে একটা রেখার সাথে আরও অনেকগুলো রেখা আছে, মানে অনেকগুলো রেখা মিলে একটা রেখা উৎপন্ন হয়েছে। তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, তো প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি এটা বুর মতবাদ অনুসারে ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে বুরের সীমাবদ্ধতা। আরও সীমাবদ্ধতা হচ্ছে বুর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথে বিদ্যমান। বুর কি বলছে? শুধুমাত্র ইলেকট্রনগুলা বৃত্তাকার কক্ষপথে হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় বরং উপবৃত্তাকার কক্ষপথেই ঘুরে। উপবৃত্তাকার কি? বৃত্তাকার কক্ষপথ মানে হচ্ছে এরকম ডিরেক্ট গোল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, উপবৃত্তাকার কক্ষপথ মানে হচ্ছে এরকম, হয়েছে এরকম হচ্ছে পাওয়া গেছে।
দেখা গেছে যে শুধুমাত্র বৃত্তাকার পথে ইলেকট্রন যে ঘুরতেছে এটা না, পরবর্তীতে আমরা পাইছি যে ইলেকট্রন এরকম উপবৃত্তাকার পথেও ঘুরতেছে, উপবৃত্তাকার পথেও ঘুরতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো সীমাবদ্ধতা। সো এতটুকুই ছিল। এরপরে এই সিমুলেশনটা তোমরা হচ্ছে জাস্ট ক্লিক করে দেখে নিও, এখানে সব দেওয়া আছে। ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে যাওয়ার সময় কীরকম আলোক বর্ণালী সৃষ্টি হয় বা কীরকম কাহিনী হয় সব দেখতে পারবা। ঠিক আছে, সিমুলেশনটা ওপেন না হওয়ার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, এই যে আমরা এখন হচ্ছে ম্যাথ সলভে চলে যাই, এই টাইপের ম্যাথ। এখন হচ্ছে আমরা টাইপ 2 পড়তেছি। টাইপ 1-এ আমরা পড়ছিলাম হচ্ছে ওই যে মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা বের করা। এখন হচ্ছে আমরা মেইন ম্যাথে চলে গেছি, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আমরা শুরু করি। দেখো বলছে প্রদত্ত চিত্রের সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এখানে সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগ সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান। সো এখানে সর্বশেষ শক্তিস্তর কোনটা দেখো, কে এল এম এন, এই যে সর্বশেষে আছে এইটা। দ্যাট মিনস এইখানে অবস্থিত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হিসাব করতে বলছে। সো আমরা জানি, দেখো আমি তোমাদেরকে বলছি কে মানে হচ্ছে এন এর মান 1, এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এল মানে এন এর মান 2, এম মানে এন এর মান 3, এন মানে কি এন এর মান 4। তাইলে এই যে শেষ শক্তিস্তরে এন এর মান কত, অবশ্যই 4। এটা তার নিউক্লিয়াস, এটা 1 নাম্বার শক্তিস্তর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার শক্তিস্তর। ঠিক আছে, 4 নাম্বার শক্তিস্তর। ওকে, তাইলে আমাদের যে বলছে প্রদত্ত চিত্রের সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাইলে আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র কি ভাইয়া, দেখো আমরা কৌণিক ভরবেগের সূত্র কি আমরা পড়ে আসছি, অবশ্যই পড়ে আসছি যে কৌণিক ভরবেগ কি ভাইয়া, কৌণিক ভরবেগের সূত্র কি, কৌণিক ভরবেগ হচ্ছে mvr = nh/2π। কৌণিক ভরবেগ কি ভাইয়া, কৌণিক ভরবেগ হচ্ছে mvr = nh/2π। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি ভাইয়া, mvr = nh/2π। সো এখান থেকে জাস্ট mvr যেটা ওইটাই ডিরেক্ট কৌণিক ভরবেগ। সো এখানে n এর মান বসাও। আমাদের বলছে সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে এখানে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে এইটা, এবং এইটাতে n এর মান 4। সর্বশেষ শক্তিস্তর কোনটা ভাইয়া, সর্বশেষ শক্তিস্তর হচ্ছে এখানে এইটা, এটাই হচ্ছে সর্বশেষ শক্তিস্তর। ঠিক আছে, এখানে n এর মান 4। তাহলে সর্বশেষ শক্তিস্তর মানে n এর মান 4। সো এখানে n এর মান হচ্ছে 4। h এর মান তো আমরা জানি, এটা প্লাঙ্ক ধ্রুবক 6.626। দেখো h এর মান কত, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2π, মানে 2 × π এর মান হচ্ছে 3.1416। সো এটা যদি হিসাব করো এখান থেকে ডিরেক্ট তোমার কৌণিক ভরবেগটা চলে আসবে। ঠিক আছে, সো এই যে এটা কোন মডেল অনুসারে পাইছিলাম মনে আছে এই সূত্রটা, বুর পরমাণু মডেল অনুসারে। সো বুর পরমাণু মডেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাখ্যা দিতে পারছে। ঠিক আছে, তো এটা হিসাব করলে আসতে হচ্ছে আমাদের 4.218 × 10⁻34 এত কৌণিক ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। শেষ, এই তো হয়ে গেছে, কেজি মিটার পার সেকেন্ড। এই যে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভরবেগের একক। সো mvr = এটা, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? অবশ্যই। এরপরে যাও, আচ্ছা এটাতে বলছে ইলেকট্রন কত বেগে ঘুরবে। সো এটা আমরা একটু পরে করি। ঠিক আছে, তার আগে এই কৌণিক ভরবেগ করে এখানে বলছে দেখো তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হিসাব করো। সো সেম কৌণিক ভরবেগ মানে কি, mvr = nh/2π। কি বলো, mvr = nh/2π। ঠিক আছে, তো এখানে তৃতীয় শক্তি স্তরে উল্লেখ করে দিয়েছে তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হিসাব করো। দ্যাট মিনস n এর মান 3 × h এর মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2π না, তাহলে 2 × π এর মান হচ্ছে 3.1416। কি বলো, 3.1416। ঠিক আছে, π এর মান কত, 3.1416। বুঝছি? ওকে, সো দেখো এটা 3 × 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416। ঠিক আছে, সো এটা বাইরে হচ্ছে 3.16 × 10⁻34 এত কি ভাই, এত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের একক কি রে, কৌণিক ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড না, সরি আমি হচ্ছে আমাদের ভরবেগ যেটা স্বাভাবিক ভরবেগের একক বলে দিয়েছি, সরি ফর দ্যাট। কৌণিক ভরবেগের একক হচ্ছে জুল সেকেন্ড। ঠিক আছে, কেন জুল সেকেন্ড, কারণ দেখো বা মিটার কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড,
কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। কৌণিক ভরবেগ তো এটা। আচ্ছা, কারণ হচ্ছে দেখো আমরা জানি এই যে এইচ প্লাঙ্ক ধ্রুবক, এনের তো কোনো একক নাই, ঠিক আছে। এইচ যেটা এটার একক হচ্ছে আমরা পড়ছি জুল সেকেন্ড, ঠিক আছে। পরে 2 পাই যে আছে, পাইয়েরও তো কোনো একক নেই, মিনস এই এইচের একক হচ্ছে এটার একক, সো এটার একক ডিরেক্ট জুল সেকেন্ড দিবা, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দিবা, এটা দিবা একক, এইটা হবে নাহলে এটা হবে, ঠিক আছে। আমি ভুলে কেজি মিটার পার সেকেন্ড বলে দিচ্ছি। এই কেজি মিটার পার সেকেন্ড কেন বলছি, কারণ এমনিতে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, সরি এটা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কারণ এটা তো কৌণিক ভরবেগ, ঠিক আছে। এইভাবে দিব, অথবা শুধু জুল সেকেন্ড, অথবা এটা না দিয়ে জুল সেকেন্ডও দিতে পারো, যেটা ইচ্ছে এটা দিতে পারো, ঠিক আছে। দুইটা একসাথে আবার দিও না, বুঝছি। তো এরপরে কি আছে দেখো, এটা তো আমরা করে ফেলছিলাম, শক্তি বের করছিলাম। এরপরে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় এত হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে। এই যে শক্তি শোষণ কম্পাঙ্ক যদি বলে দেওয়া থাকে, দেখো শক্তি শোষিত হবে বের করতে বলছে, আমাদের কি দেওয়া আছে এখন কম্পাঙ্ক। কম্পাঙ্ক যদি বলে তাহলে কি বলছিলাম, ডেল ইজ ইকুয়াল টু কি লিখবা, এইচ বি। এখানে এই যে বি যেটা আছে ভাই, এই বি হচ্ছে আমাদের সি বাই ল্যামডা, মূলত বি তো কম্পাঙ্ক, এইচ সি বাই ল্যামডা না, তো এইচ ইন্টু সি বাই ল্যামডা এইভাবে লেখা যায়। সো এইচ ইন্টু সি বাই ল্যামডা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ঠিক আছে, বুঝছি। সো বি তো কম্পাঙ্ক না, সো এই বাই এটা আসছে। তো এই ডেল ইজ ইকুয়াল টু এইচ বি এটা লিখতে পারবো। এটা অতএব শোষিত শক্তি বের করবো না, এগুলো অতএব শোষিত শক্তি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো কিন্তু অনেকেই করাবে না তোমাকে। শোষিত শক্তি কী হবে, ডেল ইজ ইকুয়াল টু এইচ বি, ঠিক আছে। দেখো ইলেকট্রন বিন্যাস নেক্সট ক্লাসে পড়বো, আমরা আগে বেসিক শিখতেছি, এরপরে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। ওকে, তো ডেল ইজ ইকুয়াল টু কি ভাইয়া, কম্পাঙ্ক দেওয়া থাকলে এই সূত্র ইউজ করবো। সো বি হচ্ছে এখানে যে কম্পাঙ্ক দেওয়া আছে 7.3 × 10⁻14 হার্জ। এরপরে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। তো এখানে দেখো এইচ হচ্ছে 6.626 × 10⁻34 ইন্টু বি কি ভাই, এই যে 7.3 × 10⁻14, 7.3 × 10⁻14। তো এটা হিসাব করো কত আসে, দেখো 6.626 × 10⁻34 ইন্টু 7.3 × 10⁻14, এটা আসতেছে আমাদের 4.84 × 10⁻19 এর একক তো জুল শক্তির একক, সেটাই হচ্ছে আনসার, বুঝতে পারছি। এরপরে ইলেকট্রন বিন্যাসের ইয়েতে চলে গেছে। সো আমরা এবার এটা করে আসি যেটা রেখে আসছিলাম। দেখো এইটা বলছে চিত্রের যে ইলেকট্রন, ই মানে ইলেকট্রন, এম শেলে কত বেগে ঘুরবে। এম শেল মানে কোনটা, এইটা। সো এইখানে একটা ইলেকট্রন কত বেগে ঘুরবে, এই যে ভেলোসিটিটা বের করতে বলছে। এম শেলে একটা ইলেকট্রন কত বেগে ঘুরবে নির্ণয় করো। এখানে বলে দেওয়া আছে ইলেকট্রনের ভর, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ মানে কি আর, প্লাঙ্কের ধ্রুবকে দেওয়া আছে। সো তুমি ভালো করে বুঝো, আমরা জানি সূত্র এম বি আর ইজ ইকুয়াল টু NH/2 পাই। সো এইভাবে অনেক সময় ইলেকট্রনের ব্যাগ বের করতে বলবে। তো আমাকে কি বের করতে বলছে, ইলেকট্রনের ব্যাগ, যে এম শেলে ইলেকট্রনটা কত বেগে ঘুরবে, দ্যাট মিনস আমাদের ব্যাগ বের করতে বলছে। সো এখান থেকে ব্যাগটা রেখে দেখো, ব্যাগকে রেখে বাকি সবাইকে ওই পাশে নিয়ে নিব, এম আর যেটা এটা এই পাশে চলে যাবে। সো এটা 2πmr হয়ে যাবে। ভাইকে কি বুঝাইতে পারতেছি, ব্যাগ বি সমান কি হয়ে যাবে, 2πmr, বলো বুঝতেছি। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, ব্যাগ বি ইজ ইকুয়াল টু NH/2 পাই না। তো এই যে এখানে সব কিছু দেওয়া আছে, এন কি ভাইয়া, এখানে এন এর মান হচ্ছে দেখো, এম শেল মানে কি 3 নাম্বার, এখানে এম শেলে এন এর মান 3, 1 2 3 এটা 4, ঠিক আছে। এম শেলে এন এর মান হচ্ছে 3, ঠিক আছে। এরপরে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ যেটা আর, এই যে কক্ষপথের ব্যাসার্ধ মানে এইটা থেকে এটা দূরত্ব, এই যে ব্যাসার্ধ যেটা, এটা বলে দেওয়া আছে 3.6 × 10⁻10। ব্যাসার্ধ কত দেওয়া আছে, 3.6 × 10⁻10 মিটার, এটা ব্যাসার্ধ দেওয়া আছে। তাইলে এন এর মান 3, প্লাঙ্ক ধ্রুবক তো আর জানি, বসাও 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2 × পাই, এর মান হচ্ছে 3.1416, এবং এম কত, যে 9.11 × 10⁻31 কেজি হবে, 2 বলে দিয়ে দিছে 10⁻31 কেজি, ঠিক আছে। কেজি না দিয়ে গ্রামে দিলে তুমি কেজিতে কনভার্ট করে নিবা আর কি, লাইক অনেক সময় এটা এইভাবে দিতে পারে 9.11 × 10⁻28 গ্রাম, এইভাবে দিয়ে দিতে পারে। তো গ্রাম থেকে কেজিতে নিতে হলে আর 1000 দিয়ে ভাগ দেওয়া লাগে, তখন এটা কেজিতে চলে যাবে, মানে 10⁻31ই হবে, ঠিক আছে। ওকে, সো এটা পাইলাম 3.1416 ইন্টু এম এর মান কত ভাইয়া, 9.11 × 10⁻31
ঠিক আছে, ইনটু এম বসাইলাম, এম এর মান কি ইলেকট্রনের ভর আর কি, এম কি ইলেকট্রনের ভর, আমরা আগেই পড়ে আসছিলাম না, এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমার 9.11 ইন্টু 10⁻31 কেজি এইখানেই দেওয়া আছে, বা আমরা আগে থেকেই জানতাম, না দিলে আমাদের জানতে হবে। এরপরে আর এর মান দেখো, এই কক্ষ দেবে সাথে সবসময় বলে দিবে, কত বলে দিছে 3.6 ইন্টু 10⁻10, ঠিক আছে। তো এইবার এটা হিসাব করলে যে মানটা আসবে এটার আনসার। আচ্ছা এইগুলা কেমনে হিসাব করবে এটাও তো দেখার বিষয়, ভাই দেখা এগুলা কেমনে হিসাব করবা, ঠিক আছে। তো একটু দেখো এগুলো হচ্ছে কেমনে হিসাব করে। এই যে ভাই এটা হিসাব করতেছি, তোমরা দেখো এখানে পপ আপে সব মান টান উঠবে, ঠিক আছে। এই যে আমি এটাকে একটু উপরের দিকে রাখলাম, তো আমি সব মানটাই লিখবো আর কি, ওকে। সো দেখো ওই ডিসপ্লেতে মান উঠবে আর কি, এই যে এইটা দিবা, দিয়ে লিখবা 3 ইন্টু কি আছে 6.626 ইন্টু 10, পরে ইনভার্স না, ইনভার্স দিলে x টু দি পাওয়ার এটা দেখ লিখ দিবা, পরে এখানে মাইনাস দিবা, ওই যে 10 ইনভার্স উঠছে বা 10 মাইনাস উঠছে, এরপরে 34 যে 10 ইনভার্স 34 উঠছে, এরপরে এটা দেখ লিখ দিয়ে নিচে আসবা, পরে 2 ইন্টু কি আছে 3.1416, পরে ইন্টু কি আছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 দাও, 9.11 ইন্টু 10 ইনভার্স, এই যে ইনভার্স দিয়ে 10 ইনভার্স, এই যে টু দি পাওয়ার x টু দি পাওয়ার এটা দিয়ে ইনভার্স দিবা 31, এরপরে এটা দিক দিয়ে আমাদের নিচে নাম্বার কি এলে পাওয়ার হিসেবে বসে যাবে বাকিগুলো। এরপরে কি আছে 3.6 ইন্টু 10 ইনভার্স 10, এটা দিয়েও ইনভার্স দেওয়া যায়, আবার মাইনাস দিয়ে ইনভার্স দেওয়া যায়, এটা দিয়েও ইনভার্স দেওয়া যায়, মনে রাখো। তো এটা হিসাব করলে যে এখান থেকে কত আসছে, এই যে 9,64,000 মেবি 652। আমরা একটা কাজ করি, ইংরেজি মোডে চলে যায়, ঠিক আছে, সরি। তো আমাদের যেটা আসছে বুঝছো এসডিতে, ওইটাই দিয়ে দিতে পারি, অথবা স্বাভাবিকভাবে আর কি, এই যে এইটা, অথবা ইঞ্জিনিয়ারিং মোডে নিয়েও দিতে পারি। বিজিক্যালও কত আসছে 964,652, 964,652, এত 0.56 মিটার পার সেকেন্ড বা 57 মিটার পার সেকেন্ড হবে যদি তুমি এটা বাদ দাও, মানে দশমিক পরে 2 করে রাখো। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা কি এটা বুঝতে পারছি বলো, আমরা এটা বুঝতে পারছি যে আমাদের বলছে যে ইলেকট্রনের বেগ বের করতে, এম চাইলে কত বেগে ইলেকট্রন ঘুরবে, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ বিজিক্যাল টু ns/2 এম আর কেমনে পেয়েছি বুঝছি, ওইটা দেখে বেগের সবগুলো মানুষ এই বেগটা বের করছি, সো এইভাবে আনসার দিয়ে দিলেই হবে। তো এই যে বেগটা বের করছি বুঝছি, তো অনেক সময় এইভাবে আরও যদি বলে আমরা পারবো, এরপরে সিকিউতে আরও স্ট্যান্ডার্ড ম্যাথ সলভ করবো, সমস্যা নাই। সো আজকের এতটুকু ছিল হচ্ছে আমাদের লেকচার 1 আর কি। সো আমরা লেকচার 2-এ ইনশাল্লাহ বাকি যা আছে যে এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা পড়বো, বা যা যা আছে সব পড়বো ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই, বাইরে লেকচার শিট দিয়ে দিব, তোমরা লেকচার শিট দেখো, ঠিক আছে, এবং এগুলা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে। সো ভালো থাকো সবাই, আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে বাকিটুকু নিয়ে, ঠিক আছে।